আমরা মোহাম্মদ সুমন হোসেন। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 বোন 2 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন বাবুর্চি। আমি খুব ছোটবেলা থেকে দেখতাম আমাদের এলাকাতে কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান বা যে কোনো রান্নাবান্নার কাজ হলে আমার আব্বার ডাক পড়তো, আর আমার আব্বা তার দলবল সহ নিয়ে সেখানে রান্নাবান্নার কাজ করতেন। খুব কষ্ট করে আমার বাবা আমাদের পরিবারটা চালাতেন, কারণ পরিবারে এতগুলো মানুষের মুখে আহার তুলে দেওয়ার একমাত্র দায়িত্ব ছিল আমার বাবার উপরে। বাবা দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে এই কাজটা করে আমাদের পরিবারটা চালাতেন। এভাবে সময়গুলো কাটতে কাটতে আস্তে আস্তে করে হঠাৎ করে একটা সময় আমার মায়ের একটা সমস্যা দেখা দেয়। মানে আমার মা রাতের বেলায় ঘুমালেই হঠাৎ করে মায়ের বমি হতো এবং সেই বমির সাথে রক্ত বেরোতো। মায়ের এমন অবস্থা দেখে আমার আব্বা খুব টেনশনে পড়ে গেছিল এবং তখন আমার আব্বা মাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল। এখানে সেখানে অনেক ডাক্তার দেখাচ্ছিল, কিন্তু কোনোভাবেই আসলে রোগ ধরা পড়তেছিল না যে আমার আম্মার কী হয়েছে। কোনো ডাক্তার ধরতে পারে না। তো এই করতে করতে আমার আব্বা তখন প্রায় বহু মাস যাবৎ আমার আম্মাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে রাখে। তো চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করিয়ে রাখার সময় আমার বাবা তখন আর বাড়িতে যেতে পারতো না, এলাকায় যেতে পারতো না। এবং এলাকায় না যাওয়ার কারণে দেখা যায় আমার আব্বার যে শিষ্য ছিল, মানে যিনি আমার আব্বাকে সাহায্য সহযোগিতা করতো রান্নাবান্নার কাজে, সেই লোকটাই তখন বিভিন্ন বাড়িতে বা এলাকায় গিয়ে রান্নাবান্নার কাজ শুরু করে। প্রায় 4 মাসের মতো আমার আব্বা আমার মাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেলে পড়ে থাকে। 4 মাস পরে আলহামদুলিল্লাহ আমার মায়ের কিছুটা সুস্থতা ফিরে আসে। মা যখন কিছুটা ভালো হয় আমার বাবা তখন মাকে নিয়ে গ্রামে ফিরে আসে। কিন্তু সে সময় আমার আব্বার হাত যশ একেবারেই কমে গিয়েছিল। তিনি আগের মতো রান্নাবান্না করলে এতটা স্বাদ হতো না, এতটা মজা হতো না। কিন্তু তার যে অ্যাসিস্ট্যান্ট আছে, সে যদি রান্নাবান্না করতো, ওনার নাম ছিল বাবুল। বাবুল কাকা যদি রান্না করতো তাহলে রান্নায় অনেক স্বাদ হতো। এমন করে আস্তে আস্তে করে বিভিন্ন জায়গা থেকে আমার আব্বাকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছিল। মানে একবার যেখানে আব্বু রান্না হতো, দ্বিতীয়বার আব্বাকে সেখানে ডাকতো না। আব্বার যে বাবুল কাকা ছিল সেই তখন রান্না বান্না করতো। তো আমার আব্বাকে বাবুল কাকা বলতেছিল যে আপনি আমার সঙ্গে রান্না বান্না করেন, বা আমি যে রান্না বান্না করি আপনি আমাকে সাহায্য করেন। তো আমার আব্বা বলতেছিল আমি ছিলাম ওস্তাদ, তুই ছিলি হেল্পার, আর এখন কি আমি হেল্পার হয়ে যাব, তুই ওস্তাদ হবি? না, আমি এটা করবো না। আমার আব্বা তখন এই বাবুল কাকার পিছনে কাজ করতে রাজি হলো না। এমন করেই সময়গুলো সামনের দিকে যেতে যেতে একটা সময় আমার বড় বোনের জন্য বিয়ের ঘর আসতেছিল। এখান থেকে ওইখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিয়ের ঘর আসতেছে। তো আমার আব্বার হাতে তখন একেবারেই শূন্য পকেট ছিল, কোনো টাকা ছিল না। এবং আমাদের মুখে 3 বেলা আহার তুলে দিতে আমার বাবার বেশ কষ্ট হয়ে যাচ্ছিল। এরপরেও আমার বোনের বেশ বয়স হয়ে গেছে, তাকে বিয়ে দেওয়া খুব দরকার। এক পর্যায়ে আমার আব্বা তখন মানুষের কাছ থেকে ঋণ করতে শুরু করলো। এইখান থেকে ওইখান থেকে ঋণ করে বহু কষ্ট করে আমার বড় বোনের বিয়ে সম্পূর্ণ করে। আমার বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরে হঠাৎ করে কী এমন ঘটনা নিয়ে আমার বড় বোনের সাথে আমার দুলাভাইয়ের অনেক ঝামেলা হয়। ঝামেলা হয়ে পরে আমার বড় বোন আবারও আমাদের বাড়িতে চলে আসে এবং আমাদের বাড়িতে এসে আমার দুলাভাইয়ের নামে মামলা দায়ের করে। সেই মামলা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে একটা পর্যায়ে দুলাভাই তার ঘরবাড়ি সব কিছু ছেড়ে পালিয়ে যায়। একে তো মামলা করতে অনেক টাকা লেগেছে, তার উপরে আমার বোনের বিয়েতে অনেক টাকা লাগছে। সব মিলিয়ে আমার আব্বা তখন অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ে। দিনের বেলায় বাড়িতে থাকতে পারে না, মানুষ আসে ঋণের টাকার জন্য। আমার আব্বা কোনো সময় দেখা যায় রাতের বেলায় ঘরে আসে, নাহলে আসেও না। এখানে সেখানে বিভিন্ন জায়গায় আব্বা তখন পলাতক অবস্থায় থাকে। এই করতে করতে আমার আব্বা একটা সময় আমাদের পুরো গ্রাম ছেড়ে চলে যায়। অনেকগুলো বৎসর আমার আব্বা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, কিন্তু গোপনে গোপনে। শুনেছিলাম চট্টগ্রাম শহরে আমার বাবা একটা বাবুর্চির কাজ করতো। তো সেখানে কাজ করা অবস্থায় আমার আব্বা টোটালি প্রায় 2 বৎসরের মতো গ্রামে আসেনি। 2 বৎসর পরে আব্বা যখন গ্রামে আসে, আমাদের এলাকায় যারা আব্বার কাছে টাকা পাইতো তারা আব্বাকে চিড়ে খেয়ে ফেলার মতো উপক্রম হয়ে গেছে। আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, আব্বাকে উঠে নিয়ে যাবে, এই করবে সেই করবে। তখন এলাকার গণ্যমান্য লোকেরা আসে। আসার পরে আমার আব্বা সবাইকে বলে যে আমার কাছে খুব বেশি টাকা নাই, আমি যে টাকাগুলো নিয়ে আসছি আপনারা এই টাকাগুলো ভাগ বাটোয়ারা করে নিয়ে যান এবং এরপরে ইনশাল্লাহ আমি আপনাদের ঋণ পরিশোধ করব। তখন কিন্তু আমার মানে সেকেন্ড যে বোন আছে ওরও বিয়ের বয়স হয়ে গেছে। তো আমার আব্বার পক্ষে আর সম্ভব না যে দ্বিতীয় মেয়েকে বিয়ে দেওয়া। এক পর্যায়ে আব্বা তখন করলো কি,
সবাইকে বলল যে ঠিক আছে আমি কিছু কিছু দিছি, এবার আব্বু আবারও চট্টগ্রামে চলে যাবে। এবার যাওয়ার সময় আব্বা সিদ্ধান্ত নিল আমাকে আর আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে যাবে। আব্বা যে হোটেলে কাজ করে সেই হোটেলে আমাকে আর আমার ছোট ভাইকে কাজ দেবে। ঠিক যেমন কথা তেমন কাজ, আমাকে আর আমার ছোট ভাইকে নিয়ে আব্বা তখন চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দিল। তা আব্বা যে বাবুর্চির কাজ করতো, আমি আর আমার ছোট ভাই আব্বার ওই বাবুর্চির কাজে আব্বাকে হেল্প করতাম, আব্বুকে সাহায্য করতাম। এমন করেই তখন সময়গুলো পার হচ্ছিল। প্রায় ৩ মাসের মতো আমরা ওখানে কাজ করি। ৩ মাস পরে আমার মা তখন বলতেছিল যে আমার বড় বোনকে, মানে আমার যে বোনটার বিয়ে হয় নাই, তার সহ নিয়ে আসার জন্য। আব্বু আসলে আনতে রাজি না, যেহেতু একটা যুবতী মেয়ে, ওরে হোটেলে এনে কী কাজ দিবে এমন এমন। তারপরে আম্মা একদিন নিজে ওরে নিয়ে আসছে আমাদের হোটেলে, আইনা বলতেছে ওরে কোনো একটা কাজে লাগাই দেওয়ার জন্য। মানে মানুষের তো অনেক টাকা ঋণ, তারা তো মানতেছে না, ঘর বাড়ি ভেঙে ফেলার মতো অবস্থা। শেষ পর্যন্ত ওই যে মহিলা যে স্টেনে আছে, মানে এটা সেটা বাটা বা এই সেই কাজ তখন আমার মানে বড় বোনকে দেওয়া হয়েছে। তা আমার আব্বা তো বাবুর্চি, মানে হেড বাবুর্চি, এবং হোটেলটা যে খুব বেশি বড় তাও না, এটা একটা ভাতের হোটেল ছিল। ভাত রান্না হতো বা সকালবেলা পুরি টুরি ভাজা হইতো এবং দুপুরে ভাত। এক কথায় বলতে গেলে ভাতের হোটেল ছিল। তো বুঝতেই পারেন ভাতের হোটেলে মশলা যে মহিলারা বাটে, এদের দিকে সবসময় সবার খারাপ নজর থাকে। তো যে ম্যানেজার আছে সে মাঝে মাঝে আমার আব্বার সামনে আমার বোনের শরীরে হাত দিয়ে ফেলতো এবং আমার বোনকে চিমটি মারতো। তো এগুলো তো আমার আব্বা তো নিজের চোখে দেখতো, শত হলেও তো পিতা না। তা আব্বার কাছে আসলে একটা সময় খুব খারাপ লাগতে শুরু হলো এবং আমি তখন প্রায় অনেকটাই বড় হয়ে গেছি। আমি তখন আব্বাকে বললাম যে আব্বা, আমরা একটা কাজ করি, আপুর উপরে যাতে এরকম করে হোটেলে থাকলে তো সবাই খারাপ নজর দিবেই, এটা স্বাভাবিক। একটা কাজ করে আপুরে আমরা অন্য কোথাও কাজ দিয়ে দিই। পরে সেখানকারই একটা মহিলার সঙ্গে কথাবার্তা বলে আমরা আমার বোনকে তখন গার্মেন্টসে একটা চাকরিতে ঢুকিয়ে দিই। গার্মেন্টসের একটা কাজে ঢুকিয়ে দিই। আমি আমার আমার আমরা ২ ভাই আর আমার আব্বা তখন হোটেলে কাজ করতাম। ওই সময়টাতে আমি আবার হোটেলের পিছনে কাজ করতাম না, সামনে সামনে চলে গেছি। আমার বোন চলে যাওয়ার পরে আমি সামনে ওয়েটারে কাজ করতাম। আমার আব্বা মূল মূল হচ্ছে বাবুর্চি ছিল আর আমার যে ছোট ভাই ও ছিল হেল্পার। আমি তখন সামনে হচ্ছে আপনার মানে ওয়েটারে কাজ করতেছি। তো তখন আমাদের পরিবারে মোটামুটি কিছুটা একটা ভালো পরিবর্তন চলে আসে। একটু অভাব অনটনও কেটে যায় এবং আলহামদুলিল্লাহ ওই আপনার গার্মেন্টসে চাকরি করার অবস্থায় আমার বোনের গার্মেন্টসেরই এক ছেলের সঙ্গে পরিচয় হয়। ছেলের বাড়ি ছিল কুমিল্লাতে এবং ওই ছেলেটা আমার বোনকে বিয়ে করার জন্য চেষ্টা করে বা প্রস্তাব দেয়। তা আমার আব্বা তখন বলল যে ঠিক আছে। তো আমার আব্বা তখন ওই গার্মেন্টসের কুমিল্লার ছেলেটার কাছে আমার বড় বোনকে তখন বিয়ে দিয়ে দেয়। মোটামুটি আমার ২ বোন তখন বিয়ে হয়ে যায়। আমিও তখন প্রায় অনেকটাই বড় হয়ে যাই, হোটেলে চাকরি করতেছি। আলহামদুলিল্লাহ আমরা তখন অনেক কিছু কেটে একটা স্বাভাবিক জীবনে তখন চলে আসি। আমার বয়স তখন আনুমানিক প্রায় ১৫ থেকে ১৬ বছরের কাছাকাছি। বাট আমার বয়স যদিও ১৫-১৬ হয়, বাট আমি দেখতে শুনতে অনেকটা লম্বা হয়ে যাই। মানে কেউ দেখলে বলবে না যে আমার বয়স ১৫-১৬। আর আমি দেখতে মোটামুটি অনেক সুন্দর ছিলাম, সুঠাম দেহের অধিকারী ছিলাম। এবং একটা পর্যায়ে তখন ভালো একটা হোটেল থেকে আমার একটা প্রস্তাব আসে। অনেক ভালো একটা হোটেল থেকে তখন একটা ভালো প্রস্তাব আসে যে সে হোটেলে তারা নতুন করে ওপেন করছে এবং এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, সেখানে ওয়েটার হিসেবে তারা আমাকে নিতে চায়। তো আমি তো বাংলা হোটেলে কাজ করি, চাইনিজ সম্বন্ধে খুব বেশি একটা ধারণা নেই। এরপর আব্বাকে বলছে, আব্বা বলে এটা অনেক দামি হোটেল, ভিতরে এসি থাকে এবং বড় বড় লোকেরা ওই হোটেলে এসে খাবার খায়, তুই ওখানে যা, গেলে ভালো হবে। তো আমার বড় ভাই, আমার ছোট ভাই আর আমার বাবাকে ওই হোটেলে রেখে আমি তখন ওই হোটেল থেকে চাকরি ছেড়ে দিয়ে চাইনিজ রেস্টুরেন্টে চলে আসি। তো চাইনিজে আসার পরে আমি তো চাইনিজের কাজ জানতাম না বা আমি সম্পূর্ণ নতুন। প্রথমে আমি জুনিয়র হেল্পার, মানে জুনিয়র হিসেবে কাজ করি। ওয়েটার হিসেবে কাজ করি প্রায় ১ বছরের মতো। জুনিয়র ওয়েটার হিসেবে কাজ করার পরে আমি মোটামুটি মানে খাবার দাবার সব কিছু সম্বন্ধে ভালো একটা ধারণা চলে আসে। ১ বছর পরে তখন আমি সিনিয়র ওয়েটার হই এবং সিনিয়র হওয়ার পরে তখন সবাই মোটামুটি আমাকে অনেক ভালোবাসতে ইয়ে করতো। ২ বছর সিনিয়র থাকার পরে আমি সেখানে হল সুপার হয়ে যাই, মানে হলের যে ক্যাপ্টেন আছে, আমি তখন হলের ক্যাপ্টেন হই। মালিক থেকে ম্যানেজার থেকে মানে সবাই তখন আমাকে অনেক ভালোবাসতো। এরকম করতে করতে একদিন বিকেল বেলার ঘটনা আপনাকে বলি। একদিন বিকেলবেলা, ওই দিন মোটামুটি একটু বৃষ্টি ছিল, মানে আপনার সারাদিন খুব বেশি একটা কাস্টমার হয়নি। বিকেলবেলা আমাদের একজোড়া কাস্টমার আসছে, মানে একটা ছেলে আর একটা মেয়ে আসছে। আমাদের এখানে মূলত কাস্টমারগুলো হয় কখন ভাই জানেন? মানে রাতের বেলায়, সন্ধ্যার পরে কাস্টমারগুলো বেশি আসে, যেহেতু এটা চাইনিজ রেস্টুরেন্ট। দিনের বেলায় খুব বেশি একটা কাস্টমার আমরা পাই না। তো ওনারা তখন হচ্ছে আপনার বিকেলবেলা আসছে, আসার পরে আমাদের যে একদম কর্নারের যে টেবিলটা ছিল ওখানে বসছে। আমাদের একজন ওয়েটার ছিল, সে সার্ভিস করতেছে, অনেক খাওয়া দাওয়ার খাইছে। খাওয়ার পরে আসরের নামাজটা, আমি তখন এখানে মসজিদে আছে, আসরের নামাজ পড়লাম।
আসরটা পড়ে আমি তখন চিন্তা করলাম যে আমাদের রেস্টুরেন্টের যে মানে ছাদ আছে, ছাদের উপরে অনেকগুলো ফুলের টব আছে। তাই আমি ভাবলাম যে আমি ওই ফুলের টবগুলোতে পানি দিব। এটা ভেবে বিকেলবেলা তখন আমি ফুলের টবগুলোতে পানি দেওয়ার জন্য উপরে গেছি। তো ওই পানি দিচ্ছি, এমন সময় আমাদের নিচের এক জুনিয়র ওয়েটার ওই সামনে বলতেছে যে সুমন ভাই, ম্যানেজার স্যার আপনার নিচে যেতে বলছে। তো যেহেতু ম্যানেজার স্যার আমাকে নিচে যেতে বলছে এবং তার ভিতরে আমি একটা মানে দেখলাম যে খুব তাড়াহুড়ো করে আমাকে বললো কথাটা, তখন আমি ভাবলাম যে হ্যাঁ, নিচে মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে। তো ঝামেলা না হলে তো ম্যানেজার আমাকে এভাবে ডাকবেন এই সময়টাতে। তখন আমি উপর থেকে খুব দ্রুত নেমে আসলাম। এসে দেখতেছি যে আমাদের হোটেলের ভিতরে একটা হট্টগোল অবস্থা, চিল্লে হইতেছে, ঠিক এমন একটা সিচুয়েশন। আমি তখন এসে বললাম যে কী হয়েছে। একটা মহিলা আছে, মানে মহিলা না মেয়ে ঠিক জানি না, উনি ওখানে কান্না করতেছে, মানে বসে বসে কান্না করতেছে চেয়ারের মধ্যে। তা আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে। পরে ম্যানেজার বলতেছে এই মানে কোন ছেলেকে নিয়ে আসছিল প্রেম করার জন্য, ছেলের সঙ্গে প্রেম করছে এবং করার পরে এই মহিলার মানে ছেলে নাকি পালায় গেছে। তা আমি তখন মহিলার কাছে গেলাম, যেহেতু একটা হোটেল বুঝতেই পারেন সব রকম মানুষই আছে। পরে আমি বললাম যে বোন দেখেন, আপনি চিল্লাচিল্লি করবেন না, কি হয়েছে আমাকে একটু বলেন, আমি এখানকার ক্যাপ্টেন, মানে হলের ক্যাপ্টেন। পরে আমাকে বলতেছে ভাই, একটা ছেলের সঙ্গে আমার পরিচয় রং নাম্বারে, এবং ওর সঙ্গে আমি এর আগেও অনেকবার অনেক জায়গায় গিয়েছি, আমাদের মাঝে একটা ভালো সম্পর্ক ছিল। তো এখন হচ্ছে কি, আমি আমার ব্যাগটা টেবিলে রেখে আমি ওয়াশরুমে গেছিলাম। ওরে বললাম যে তুমি বসো, আমি ওয়াশরুম থেকে আসতেছি। এটা বলে আমি ওয়াশরুমে গেছি এবং ওয়াশরুম থেকে এসে দেখি কি আমার ব্যাগও নাই, ওই ছেলেটাও নাই। আমি বললাম হ্যাঁ বলেন কি? বলে হ্যাঁ, আমার ব্যাগ নিয়ে ছেলেটা পালাইছে। তাই আমি বললাম ছেলের কোনো ফোন নাম্বারটা আমার আপনি জানেন? বলে জানি, ছেলের যে ফোন নাম্বার আছে ওইটা হচ্ছে আমার মোবাইলে সেভ করা, আমি তার নাম্বার মুখস্থ জানি না। এর ভিতরে আমাদের ম্যানেজার বলতেছে যে সব বাদ দিয়ে ধান্দাবাজ হোটেলে ফ্রি খাইতে আসছে, ওর নিয়ে পিছনে বাইদা রাখ, ওর কে আছে খবরটা, আমাদের টাকা দিলে ওরা ছাড়বো। তো কথা বলতে বলতে মহিলাটার মানে চোখ দেখা যাচ্ছে, মুখ পুরো দেখা যাচ্ছে না, সে যে কান্না করতেছে আমি তা দেখতেছি। তো একটা মানুষ অভিনয় করে কিন্তু কান্না করতে পারে না, একদম অঝরে চোখের পানি ঝরাইতেছে। তখন আমার ভিতরটা একটু ইমোশনালি আমি একটু অ্যাডিক্ট হয়ে গেলাম। আমি তখন ভাবলাম যে না, আসলেই মনে হয় মহিলাটা বিপদে পড়ছে। তখন আমি তারে ম্যানেজারে বললাম যে স্যার একটা কাজ করেন, ওনার বিল কত টাকা আসছে। তো জানতে পারি তার বিল আসছে 700 টাকা, মানে 700 টাকা সামথিং, আমরা 700 টাকায় ধরছি। তো 700 টাকা বিল আসছে। পরে আমি বললাম যে স্যার একটা কাজ করেন, ম্যাডাম আপনি কি টাকাটা এসে দিয়ে যাবেন? মহিলা বলে হ্যাঁ ভাইয়া, আমি টাকা এসে দিয়ে যাব। আমার কাছে যদি দেওয়ার মতো এখন কিছুই না, আমি কিন্তু কোনো কিছু যে বন্ধক দিয়ে যাবো তাও আমার কাছে নাই। আমার সবই ওই ব্যাগের মধ্যে ছিল, টাকা, আমার মোবাইল সব কিন্তু ওই মানে পাটপাটটা নিয়ে গেছে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে চলে যান এবং আপনি পরে এসে আমাদের টাকাটা দিয়ে যান। ম্যানেজার আমারে বলতে আছে যে সুমন, তুমি মানুষ চিনো না মিয়া, তুমি আসলে এই শহরে নতুন, তো তুমি কিছু জানো না, এগুলো বাটপার চিটার এরকমভাবে বিভিন্ন হোটেলে গিয়ে খেয়ে চলে যায়। আমি তখন বললাম যে স্যার, যদি মহিলা এসে টাকাটা না দেয় তাহলে আপনি আমার বেতন থেকে এই টাকাটা কেটে নিন। একথা বলার পরে মহিলা তখন বলে আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি টাকা নিয়ে আসবো, কালকে আসবো। এটা বলে মহিলা তখন চলে গেছে। কালকে আসার কথা বলে সে ওই দিনে 8টা কি 8:30টার দিকে চলে আসছে মহিলা। 8টা কি 8:30টার দিকে আসছে, আয়সা বলতেছে মানে আমার ডাক দিয়েছে যে সুমন ভাই এদিকে আসেন। আমি আসছি, আসার পরে 1000 টাকা দিছে। তখন আমি খুব খুশি হইলাম, যে আমিও কিন্তু ভাবছিলাম যে হয়তো টাকাটা দিবে না বা কিছু একটা। উনি যে এভাবেই সে টাকা দিয়ে যাবে এটা আমার কল্পনায় ছিল না। আমি তখন এই টাকাটা নিয়ে ম্যানেজার স্যারকে দিয়ে বললাম যে স্যার, আপনি তো অনেক কথাই শোনাইলেন যে টাকা দিবে না, এই সেই কত কথা, এই দেখেন ম্যাডাম টাকা দিয়ে গেছে, এখন আপনি হচ্ছে বাকির খাতা থেকে আমার নামটা কেটে দেন। তো ম্যানেজার তখন টাকাটা নিলে, নেওয়ার পরে মেয়েটা আমার বলতেছে যে সুমন ভাই, কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলতে পারি? আমি বললাম জি বলেন। বলে আপনার নাম্বারটাকে আমাকে একটু দেওয়া যাবে, আপনার ফোন নাম্বারটা? তখন আমি একটা বাটনের একটা ছোট ফোন চালাইতাম। তাই আমি বললাম যে ঠিক আছে নাম্বার নিতে পারেন, কিন্তু ম্যাডাম কেন? বলতেছে না, একটু নাম্বারটা যদি দিতেন খুব খুশি হইতাম। তখন আমি আমার নাম্বারটা দিছি। দেওয়ার পর উনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনার ডিউটি শেষ হয় কয়টায়? আমি বললাম আমাদের ডিউটি রাত হয়তো 11টা 11:30, আপনার 12টা বাজে আমি টোটালি ফ্রি থাকি। তো সেদিন তিনি বললো কি আর আমার কল টল দেয় না। এর পরের দিন আপনার দুপুরের কাছাকাছি আমাকে ফোন করছে, প্রায় আপনার 12টা কি 12:30 দিয়ে আমাকে ফোন দিছে। আমি তখন সার্ভিস করতেছিলাম, ফোন ধরতে পারি নাই। তো সার্ভিস শেষ করে বিকেলের দিকে প্রায় 3টার দিকে কল ব্যাক করি, এবং আমার একটা ধারণা ছিল যে উনিই কল দিয়েছে, কারণ আমার নাম্বারটা তো আর কেউ জানে না। আমাদের ফ্যামিলির কিছু মানুষ ছাড়া বাইরের কেউই আমার এই নাম্বারটা জানে না। শুধু আমি ওই দিন ওই ম্যাডামকেই নাম্বারটা দিয়েছিলাম, আমার নাম ছিল বিথি। তো মেবি ম্যাডামই কল দিবে। তারপরে আমার কল দিচ্ছে, কল দিয়ে আমি কল ব্যাক করার পর বলতেছে যে ভাই আপনাকে তো কল দিয়েছিলাম দুপুরে। আমি বললাম হ্যাঁ আপনি কল দিয়েছিলেন, আমি তখন একটু ব্যস্ত ছিলাম, সার্ভিস করতেছিলাম, এই জন্য ধরতে পারি নাই। আপনি ভালো আছেন? পর বলে হ্যাঁ ভাইয়া ভালো আছি। ভাইয়া আপনাদের অফ থাকে কবে? তো ওই দিন ছিল বৃহস্পতিবার।
আমি বললাম যে আমাদের অফ তো আসলে থাকে না, কিন্তু আমরা চাইলে ছুটি মানে শুক্রবারে ছুটি কাটাইতে পারি। আমাদের একটা সিস্টেম আছে শুক্রবারে ছুটি কাটানো যায়, কিন্তু আমাদের কোনো অফ নাই। পরে বলে ভাইয়া মানে আমার বাসা আপনাকে একটু দাওয়াত করতাম। আমি বললাম যে এটা কি বলেন, আপনার বাসা আমাকে দাওয়াত করবেন কেন, কি হয়েছে? পরে বলতেছে না ভাইয়া এমনিতেই। আমার না না ঠিক আছে বাদ দেন, সমস্যা নাই, দাওয়াত দিতে হবে না, আপনি আমাকে মাঝে মাঝে ফোন দিন, এতে আমার ভালো লাগবে। এবার হতো কি উনি মাঝে মাঝে আমাকে ফোন করতো, তবে দিনের বেলায় না, মানে সরি রাতের বেলায় না, দিনের বেলায়। তা আমি তখন তারে বলতাম যে ম্যাডাম আমি তো রাতের বেলায় ফ্রি থাকি, আপনি রাতের বেলায় ফোন দিতে পারেন। আবার রাতের বেলায় তারে ফোন দিলে সে আমার ফোন রিসিভ করতো না। রাতের বেলায় ফোন দিলে ফোন রিসিভ করতো না, সে আমাকে দিনের বেলায় ফোন দিত। এভাবে অনেকগুলো দিন তার সঙ্গে আমার কথাবার্তা হয়, অনেকগুলো দিন কথাবার্তা হয়, সে ফোন করে আমি কথা বলে, আমি ফোন করি সে কথা বলে। এই করতে করতে একটা দিনে তার সঙ্গে আমার ফিক্সড হলো যে তখন আমরা দেখা করব। তো দেখা করার একটা দিন ঠিক করলাম, দিন ঠিক করার পরে আমরা তখন চট্টগ্রামেরই ডিসি পার্কে তখন তার সঙ্গে আমি দেখা করি। এবং আমি তার সঙ্গে দেখা করতে গিয়ে সিরিয়াসলি অবাক হয়ে যাই। উনি সেদিন একটা থ্রি পিস পরে আসে এবং এত সুন্দর ছিল। আমি তো চট্টগ্রাম শহরে অনেক দিন ধরে হচ্ছে কাজ করি, বা যেহেতু চাইনিজ রেস্টুরেন্টে কাজ করি, অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু ভাই ওনাকে দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। মানে এত সুন্দর ছিল ওনার চেহারা, এত মায়াবী ছিল যে আমি মনে হয় এক দৃষ্টিতে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। এবং সিরিয়াসলি আমার আমার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর একজন মানুষ ছিলেন উনি। পরে আমরা পার্কে ঘুরলাম, ফুচকা খাইলাম। উনি আমাকে বলতেছে যে আপনি এত হ্যান্ডসাম একটা ছেলে, এত গুড লুকিং, দেখতে এতটাই মানে সুন্দর আপনি, সো আপনি কেন এরকম একটা হোটেলে কাজ করেন, আপনি চাইলে তো অন্য কিছু করতে পারতেন। তাহলে আমি বললাম যে আসলে আমার ফ্যামিলির সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই, আমরা খুবই গরিব। আমার বাবা এরকম মানে আপনার হোটেলে বাবুর্চির কাজ করে, ছোট ভাই আছে। আমাদের পারিবারিক অবস্থাটা খুব যে বেশি একটা ভালো তা না, আমরা অভাবের সঙ্গে যুদ্ধ করে আজকে এই পর্যন্ত টিকে আছি। এরকম করে ম্যাডামের সঙ্গে কথা বলতে 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 উনি মোটামুটি মানে আমার উপর বেশ খানিকটা মানে দুর্বল হয়ে গেল। একটা সময় ফোনে কথা বলতাম এবং এখন ধরেন আবার সরাসরি কথা বলতেছি। এই বলার পরে সে চলে গেল। তারপর আমি আবার তারে ফোন দিতাম, আবার কথা বলতাম। যেহেতু আমি তারে দেখছি, তার প্রতি আমার আকর্ষণ আগের থেকেও আরও বেশি বেড়ে গেছে। এই করতে করতে একদিন আমি তারে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ম্যাডাম কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। আমরা তো আসলে রাতের বেলায় কথা বলতে পারি, আমি রাতের বেলায় ফ্রি থাকি, আপনাকে রাতের বেলায় ফোন করি, আপনি রাতে আমার ফোন ধরেন না, দিনের বেলায় কল করেন, রাতে কথা বলেন না কেন? এর আগেও যখন এই কথাটাকে জিজ্ঞেস করেছিলাম আমি, সে আমাকে বলতো রাতের বেলায় সে রাত জাগতে পছন্দ করে না, রাতে তার মাথা ব্যথা হয়, তার সমস্যা হয়, মানে এই সমস্ত কথাবার্তা বলতো। বাট সেদিন যখন আমি খুব সিরিয়াসলি জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে সত্যি করে বলেন যে আসলেই কেন আপনি রাতের বেলায় কথা বলতে চান না, আমাকে বলেন। তখন সে আমাকে বলতেছে যে আমাকে বলে যে আসলে ভাই আপনাকে কি বলবো, আমার রাতের বেলা আমার সঙ্গে আমার হাজব্যান্ড থাকে। যখন হাজব্যান্ডের কথা বলছে মানে উনি যে ম্যারিড, উনি যে বিবাহিত, এইটা আমার ভাই চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। মানে যখন শুনলাম সে আসলে বিবাহিতা, আমার মনটা তখন একরকম ভেঙে গেছে, মানে খুব কষ্ট হয়েছে যে এত সুন্দর একটা মেয়ের বিয়ে হয়ে গেল এবং আমি একটা বিবাহিত মেয়ের সাথে কথা বলি, ভিতরটা তখন একরকম কষ্ট কাজ করতে শুরু করলো। আমি ভাবলাম যে দূর আমি আর এর সঙ্গে কথাই বলবো না, মানে ভিতরে এরকম একটা অনুপ্রেরণা চলে আসছে যে না আমি ওনার সঙ্গে কথাই বলবো না। এবার সে ফোন দিত, আমি কথা বলতাম না, কথা বলতাম না। একে তো একটা ছেলের সঙ্গে এসে আমাদের রেস্টুরেন্টে চিট করে গেছে, এর উপরে আবার সে হচ্ছে বিবাহিত, আমাকে এটা বলে নাই, আজকে এতগুলো মাস তার সঙ্গে কথা বলি, আমি আর তার ফোন টোন ধরি না, তার সঙ্গে কথাও বলি না। এবং এভাবে প্রায় কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন সে আমাদের রেস্টুরেন্টে চলে আসছে সকালবেলা। আসার পরে আমার বলে যে সুমন ভাই আমি আপনার সঙ্গে একটু কথা বলে চলে যাব, আপনাকে অপমান করেন না। ওই দিন কাস্টমারও একটু কম ছিল, মঙ্গলবার ছিল, আমাদের মঙ্গলবারে আবার কাস্টমার একটু ঢিলে থাকে। তো মঙ্গলবার তখন আমি বললাম যে ম্যাডাম আমি উপরে যাব, কাজ করবো, আপনি চাইলে উপরে যেতে পারেন আমার সঙ্গে, মানে আমাদের রেস্টুরেন্টের ছাদে। আমি আমি ছাদে যাবো। তো এই ছাদে যাওয়ার পরে ছাদের ওখানে বসার মতো একটা ঘর ছিল আর কি, ছোট একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে গিয়ে বসছি। বসার পরে সে আমার হাত ধরে কান্না শুরু করছে যে সুমন তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছে অনেক কথা লুকাইছি, আসলে আজকে আমি আমার সব কথাগুলো তোমাকে খুলে বলতে চাই। আমার সব কথাগুলো শোনার পর যদি তোমার কাছে এটা মনে হয় যে আমি অপরাধী, তাহলে তুমি আর কখনোই আমার সঙ্গে কথা বলো না, এবং আমার সঙ্গে কথা বলার জন্য আমি তোমাকে আর জোর করবো না, বাধ্য করবো না। কিন্তু যদি তুমি মানে আমার কথাগুলো শোনার পরে আমাকে ক্ষমা করতে পারো, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, মানে খুবভাবে তখন আমাকে রিকোয়েস্ট করলো। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, বলো কি বলতে চাও। তখন আমাকে বলতেছে যে দেখো আমি তোকে বলি, আমার বাবা মা আমাকে একটা ছেলের কাছে বিয়ে দেয়, এবং ছিল ওদের দেখতে শুনতে যে খুব বেশি খারাপ ছিল তাও না, অনেকটা ভালোই ছিল। ওনার সঙ্গে আমার বিবাহিত জীবন বেশ ভালোই কাটতেছিল। তোমাকে আরেকটা কথা বলে রাখি, বিবাহ হওয়ার আগে ওনার সঙ্গে আমি কয়েকদিন ধরে প্রেম করেছিলাম, কথা বলতাম।
এবং এরপরে পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়। এবং বিয়েটা হয়ে যাওয়ার প্রায় ১ বছর হয়ে গেছে। আমার ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না, কোনো বাচ্চা-কাচ্চা হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমি জানি না। কিন্তু ১ বছর পর আমি যেটা খেয়াল করতাম যে আমার হাসব্যান্ড পরকীয়ায় লিপ্ত। আমার হাসব্যান্ড অন্য একটা মেয়ের সঙ্গে পরকীয়া করে এবং সে আমার সামনে দাঁড়িয়ে সে মেয়েটার সঙ্গে ফোনে কথা বলে, মেয়েটাকে মাঝে, মাঝে বাসায় নিয়ে আসে, তার সঙ্গে দেখা করে। তো এগুলো সে করে। আমি খুব কষ্টে আছি। আমি বললাম তারপর আমি একটা ছেলের সঙ্গে কথা বলি। ছেলেটার নাম ছিল শামীম, যেটা তোমাদের রেস্টুরেন্টে হয়েছিল। ছেলেটার সঙ্গে আমার পরিচয় হয়, কথাবার্তা বলি এবং আমি চাচ্ছিলাম কি যে এই ছেলেটাকে দিয়ে আমার হাসব্যান্ডকে হিট দেওয়াবো। না, আমার হাসব্যান্ড যখন অন্য একটা মেয়ের সঙ্গে আমার সামনে কথা বলে তখন তো আমার কলিজায় ফেটে যায়। তাই আমি ভেবেছিলাম যে ঠিক আমি যদি সেম কাজটা করি, আমার হাসব্যান্ডের সামনে অন্য একটা ছেলের সঙ্গে কথা বলি, তাহলে হয়তো আমার হাসব্যান্ডের হিট লাগবে এবং তার হয়তো আমার জন্য কষ্ট হবে। সে হয়তো তার মানে পরকে ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে সংসার জীবনে ভালো থাকবে। এই জন্যে আমি ওই শামীম ছেলেটার সঙ্গে কথা বলেছিলাম, ও তো আমার সঙ্গে চিট করছে। তো আমি আসলে কী করবো জানি না। আমি ওনাকে ছাড়তেও পারতেছি না, আমি ওনাকে ভালোবাসি, যার কারণে ওনাকে ছাড়তেও পারতেছি না। আর সেকেন্ডলি আমি কী করবো ঠিক জানি না। আমি চাচ্ছি যেভাবেই হোক যেন ওই পরকীয়া মেয়েটা তার লাইফ থেকে সরে যায়। আমি তখন বললাম, তো মানে তুমি কি এটা জানো না যে মানে তোমার ওই মেয়ে কি জানে না যে তোমার হাজব্যান্ড, এটা কি সে জানে না? বলে হ্যাঁ জানে, মেয়ে মাঝে মাঝে আমাদের বাসায় আসে। তুমি বিশ্বাস করবা যে আমি টেবিলে বসে থাকি, আমার সামনে ওই মেয়েটা আমার হাজব্যান্ডকে ভাত লোকমা ধরে খাওয়াই দেয় আমার সামনে। এগুলো আমি দেখি, আমি এত কষ্ট সহ্য করে আছি। তা আমি বললাম যে এই কথাগুলো কি তুমি তোমার ফ্যামিলিকে বলো না? লাইক তোমার আব্বা আম্মা যারা তোমাকে বিয়ে দিয়েছে তাদেরকে কি তুমি বলো না? ও বলে হ্যাঁ বলি তো, আমার আব্বা আম্মাকে আমি বললেই তারা একটা কথা বলে যে চলে আসো, ওই সংসার করার দরকার নাই, ওকে ছেড়ে চলে আসো। তাই আমি বললাম তাহলে আপনি চলে গেলেই তো পারেন, চলে যাও। ও আবার একই কথা বলে যে আমি যে চলে যাব, আমি তোকে ভালোবাসি। আমি তখন খুব মানে অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়েছি। সব কথা ওই বলতেছে, ওই বলতেছে হ্যাঁ, ওই বলতেছে না, ওই ছেলের মা, ওই মেয়ের মা, ওই সব কিছু। পরে আমি বললাম যে দেখো বিধি, আমি ওরে তুমিও বলতাম, তুইও বলতাম, আবার মাঝে মাঝে আপনিও বলতাম, আমাদের সম্বোধনের কোনো ঠিক ছিল না। তাই আমি বললাম যে বিধি দেখো, ছেলেটা যদি খারাপ হয় তুমি তার সাথে থাইকো না, চলে যাও। ও আমাকে বলতেছে যে আমি চাই ও ভালো হয়ে যাক, আমি ওর সঙ্গে সারা জীবন থাকতে চাই, কিন্তু ও ভালো হয়ে আমার সঙ্গে থাকুক। আমি শুধু একটা জিনিসই চাই যে ও ভালো হয়ে যাক। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, হয়তো ভালো হতেও পারে, বা এই সেই ওই দিন অনেক কথাবার্তা বললাম এবং সে আমাকে বললো যে আমি ফোন দিলে তুমি ধৈর্য। আমি যে ঠিক আছে ধরবো। আমার রাগটা অনেকটা কেটে গেল, বা সে যখন আমাকে বিষয়গুলো বুঝিয়ে বললো। এরপর সে আবার চলে গেল এবং যাওয়ার পরে মাঝে মাঝে ফোন দিত আমাকে যে সুমন তুমি কি করো, ভালো আছো কিনা, খাইছো কিনা, এমন করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন আমাকে বলতেছে সুমন আজকে আমাদের বাসায় তোমাকে দাওয়াত করবো, আমার হাজব্যান্ড থাকবে, তুমি আসবা। আমি বললাম না না বাবা, আমি এরকম কোনো ঝামেলায় যেতে চাই না, এরকম কোনো ঝামেলায় গেলে তোমার হাজব্যান্ড হয়তো মানে খারাপ কিছু করে ফেলবে। বলে না তেমন কিছু না, তো তুমি এসে আমার সাথে আমার বয়ফ্রেন্ডের মতোই কথা বলবা। আমি তো আমার হাজব্যান্ডকে বলছি আমার একটা বয়ফ্রেন্ড আছে, ও বলতেছে যে বাসায় আনার জন্য। আমাকে বলে যে যদি তোমার বয়ফ্রেন্ড থাকে তাহলে বাসায় নিয়ে আসো, বাসায় আইনে একদিন দাওয়াত করে খাওয়াই দাও। তো ও যেহেতু এই কথা বলতেছে, এই জন্য আমি চাচ্ছি যে তুমি আমার বাসায় আসো এবং আমার হাজব্যান্ড যেরকম, আমার ওই মেয়েটা যেরকম আমার হাজব্যান্ডকে খাওয়াই দেয় আমার সামনে, ঠিক তেমনি আমি তোমাকে খাওয়াই দিব, বা তুমি আমাকে খাওয়াই দিবো আমার হাজব্যান্ডের সামনে। পরে আমি বললাম দেখো বিধি, আমি এগুলো পছন্দ করি না, আর এতে বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। ও বলে কিচ্ছু হবে না সুমন, আমি না তোমার পায়ে ধরে বলতেছি তুমি আমার এই উপকারটা করো। খুব রিকোয়েস্ট করতেছে, একরকমও কানাকাটি করতেছে। আমি তখন বললাম দেখো আমি এই সমস্ত জিনিসের প্রতি অভ্যস্ত না, বা আমি এগুলো পারবো না। যতই তাকে বলে পারবো না, যতই বলে করবো না, ও তখন আমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে, কান্নাকাটি করে যে না প্লিজ তুমি এটা করো। পরে একটা পর্যায়ে বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এরকম করেই বলতেছ আমি তাহলে যাব। তো ওই দিন হলো কি, আমি দুপুরবেলা তাদের বাসায় গেছি এবং এটা ছিল দোতলা একটা বিল্ডিং, একটা ফ্ল্যাটে তারা থাকতো। যাওয়ার পরে নর্মালি তার হাজব্যান্ড শুয়ে আছে, আমি দেখলাম যে রুমে শুয়ে আছে। সে আমাকে ড্রয়িং রুমে বসাইলো, বসানোর পরে খাবার দাবার সব কিছু রেডি করলো, রেডি করে বলতেছে যে তুমি খাও। তো আমি বললাম যে বাসায় আর কেউ আছে? বলে হ্যাঁ আমার সাহেব আছে, ওনারা ডাক দিই। তো ও যে বলতেছে যে তুমি খেতে আসো, এই সুমন আসছে তুমি আসো। তোর হাজব্যান্ড তখন আসছে, এসে আমার সাথে হ্যান্ডশেক করলো, কথা বললো। আমি খুব অবাক হয়ে গেলাম, এটা কেমন ফ্যামিলি ভাই। এবং ও তখন আমার প্লেটে বেড়ে দিতেছে এবং মাংসের টুকরোটা মানে মানে মুরগির রানটা ও মানে এরকম করে হাড্ডি থেকে মাংসটা ছুটিয়ে দিচ্ছে এবং ছুটিয়ে দিয়ে ওর হাজব্যান্ডের সামনে আমার বলতেছে যে খাও, খাও বলতেছে। আর এটা বলার পরে আমি তখন মানে হা করতেছি, খাইতেছি।
এবং আমি আর চোখে তার হাজবেন্ডের দিয়ে তাকাচ্ছি, হাজবেন্ডের ভিতরে কোনো রকমের প্রতিক্রিয়া নাই। এই যে তার ওয়াইফ আমাকে এভাবে খাওয়াই দিতেছে বা এত কিছু করতেছে, একজন হাজবেন্ড হিসেবে সে তো রাগ করার কথা বা তার ভিতরে একটা চেতনা আসার কথা, এরকম কোনো কিছুই নেই। ও খুবই নর্মালি বিষয়গুলো হ্যান্ডেল করতেছে এরকম করে। তো তারপরে আমি সেদিন চলে গেছি, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমি চলে আসছি এবং আসার সময় তারে ফোন দিয়ে বলতেছিলাম যে বিথি, সিরিয়াসলি আমি অনেকটা ভয় পাইছি, আমার কাছে মনে হলো যে তোমার হাজব্যান্ড মনে হয় আমার মারবে। ও বলে আমি যদি তোমাকে নিয়ে শুয়েও থাকে আমার কাছে মনে হয় যে অসভ্যটার কোনো সমস্যা হবে না, ও আসলে এই টাইপের লোকই না, ও আসলে আমাকে ভালোই বাসান। ও খুব কান্না করতো, মানে বিথি অনেক কান্না করতো। তাই আমি বললাম তুমি কান্না করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি আস্তে আস্তে করে থাকো। এবার সে আমার সঙ্গে রাতের বেলায়ও কথা বলতো। আগে তো শুধুমাত্র দিনের বেলায় কথা বলতো, রাতের বেলায় বলতো না। এবার রাতের বেলাও কথা বলে, এই রাতের বেলায় জান তুমি খাইছো, তুমি ঘুমাইছো, তুমি কি দিয়া খাইছো, তোমার শরীর কেমন, মানে এমন করে কথা বলে আমি বুঝতেছি যে ওর সামনে ওর হাজব্যান্ড আছে এবং হাজব্যান্ডকে শোনানোর জন্য এরকম করে কথা বলতেছে। এই আমাকে একটা কিস করো, এমন সেমন, আমিও তাকে বলি, সেও আমাকে বলে। মানে মোটামুটি আমাদের দুজনের মাঝে মানে একটা অন্যরকম মিসিং সম্পর্ক হইতেছে। এভাবে আমি আবার আরেকদিন ওদের বাসায় গেছি। তা ওই দিন ওর জন্মদিন ছিল, ওই জন্মদিনে আমি প্রচুর আনন্দ করছি, ওরা জড়াই ধরছি, মানে সবই ওর হাজব্যান্ডের সামনে, ওর হাজব্যান্ডের ভিতরে কোনো প্রতিক্রিয়া নাই। এভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আপনার রাতের বেলায় ওর হাজব্যান্ড আমাদের হোটেলে। তো ওর হাজব্যান্ড কিন্তু জানতো যে আমি একটা ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করি এবং একটা ভালো অবস্থানের ভিতরে আছে, মানে বড় লোকের ছেলে, এটা জানতো। বাট ও কিন্তু জানতো না যে আমি কোনো হোটেল বয়। ওই দিন হঠাৎ করে তার সঙ্গে আমার হোটেলে দেখা, এবং দেখা হওয়ার পর ওনার সঙ্গে আরেকটা ছেলে ছিল। আমি ওনাকে দেখেই একটু কাইট দিয়েছিলাম যে সরে যাব। উনি আমাকে খাপ করে হাত ধরে ফেলছে, মানে হাতটা ধরে ফেলছে, ধরার পরে বলতেছে যে আপনার নাম সুমন না? আমি তখন দাঁড়িয়ে আছি, আমি বললাম যে না স্যার। পরে বলে ও ম্যানেজারকে ডাক দিচ্ছে, ম্যানেজারকে ডাক দিয়ে বলছে, ম্যানেজার সাহেব ওনার নাম কি? বলো, ওর নাম তো সুমন। পরে আমরা বলে, সুমন ভাই মাইন্ড করে না, আপনার সঙ্গে আমি একটু কথা বলবো, একটু সাইডে আসেন। তো আমার আসলে সাইডে যাওয়ার কোনো ইচ্ছা নেই, উনি আমাকে একরকম টান দিয়ে হোটেলের বাইরে নিয়ে আসছে। আমি তখন খুব ভয় পাইতেছিলাম ভাই। আর আমি যে বিথির সঙ্গে কাজগুলো করছিলাম এগুলো করার কোনো ইচ্ছে আমার ছিল না, আমার কোনো ইচ্ছেই ছিল না এই ধরনের কাজ করার। বিথি আমাকে একরকম ফোর্স করে এই কাজগুলো করাইছে, আমি এই কাজগুলো করতে কিন্তু চাই নাই। আমি তখন ধরছে, ধরার পরে বলতেছে যে আপনার দেশের বাড়ি কোথায়? আমি বললাম যে চিটংয়ে আমাদের দেশের বাড়ি। আমি তখন ঠিকানা বললাম। বলার পরে বলে আমার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক কী? আমি তখন মানে খুব নর্মালি যেভাবে বললাম যে স্যার আপনার স্ত্রী আমাকে এই কথাগুলো বলছিল যে আপনার নাকি কোনো পরকীয়ায় আছেন, মানে ওনার স্ত্রী আমাকে যেভাবে বললো একইভাবে আমি তখন ওনাকে বললাম। ওনার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে ওনার সাথে যে ছেলেটা ছিল ওই আমাকে মারতে শুরু করলো, এবং মারতে মারতে আমাকে তখন মানে আপনার নিচে নামায় ফেলছে, রেস্টুরেন্টের নিচে নামায় একটা গার্ডেনের দিকে নিয়ে গেছে। গার্ডেনের দিকে নিয়ে গিয়ে একটা কাঁচের বোতল ভাঙছে, ভাঙে আমার গলার মধ্যে ধরছে যে ঢুকাই দিবে। আবার ছেলেটা সত্যি আমার গলায় ঢুকাই দিত যদি বিথির হাজব্যান্ড ওকে না ধরতো। বিথির হাজব্যান্ড ধরে বলতে, স্যার আগে বিষয়টা বুঝি। তো আমি যখন বললাম, পরে বলে যে তোর এত বড় সাহস, তুই একটা হোটেল বয় হয়ে তুই আমার বউর সাথে প্রেম করিস, আমার বউ আমার সামনে তোরা খাওয়াই দেয়। এই কথাগুলো বলতে বলতে একটা পর্যায়ে হঠাৎ করে আমাদের ম্যানেজার এখানে চলে আসছে। মেবি ওরা ম্যানেজারকে ফোন দিচ্ছে বা কিছু একটা। ম্যানেজার স্যার আসছে, আসার পরে তখন ওনার সঙ্গে যে ছেলেটা ছিল ওই তখন ম্যানেজারে বলো যে এই ওয়েটারে এই ঘটনা ঘটাইছে, মানে যত সব মিথ্যা কথা আমার সামনে বানিয়ে বলছে। আমি তখন কিচ্ছু বলি নাই, আমি তো তখন একরকম ঝিমি। পরে ম্যানেজার স্যার বলতেছে যে একটা কাজ করো সুমন, তুমি আজকে চলে যাও এবং তুমি আসবা না কালকে থেকে, তোমার ডিউটি অফ। যখন বলো ডিউটি অফ, মানে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিছে। আমি তখন খুব কষ্ট পাইছিলাম, কারণ এই হোটেলে আমি বহু বছর ধরে কাজ করতেছি এবং আমি অনেক কষ্ট করে আজকের এই জায়গাটা আসছে। আজকে যে আমি একটা হল সুপারভাইজার বা একটা আপনার ক্যাপ্টেন, এটা অনেক কষ্টের পর আমি এই জিনিসটা অর্জন করতে পারছি। তো এই জায়গাটা আসার পরে আমাকে চাকরিচ্যুত করা হবে, এটা আসলেই আমার জন্য মানে বেশ কষ্টসাধ্য একটা বিষয় ছিল। আমি সত্যি অনেকটা কষ্ট পাইছি, এবং পাওয়ার পরে শেষ পর্যন্ত আমাকে এই রাতের মধ্যেই ওরা ওদের কাছ থেকে খুব কষ্ট করে আমাকে সেভ করে রাতের মধ্যে আমাকে তখন চাকরিচ্যুত করে দেয়। আমি তখন ফোনটা বন্ধ করে ফেলি, রাগ করে ফোনটা বন্ধ করি এবং সিরিজটা আমার আব্বার ভাই যেখানে আছে সেখানে যাই। যাওয়ার পরেই তো আমার মন খুব খারাপ ছিল, মানে আমি এই কাজটা কেন করলাম। আমি নিজে নিজে চিন্তা করতেছি যে আমি এই কাজটা কেন করলাম, আমি তো না করলেও পারতাম। আমি কেনই মেয়েটার কথা শুনে এরকম একটা কাজ করে বসছি। ওই সময় তো অভাবের সময় চলতেছিল, কোনো হোটেলেও লোক নিচ্ছিল না। তাই আমার আমি আব্বুকে কিছু বলিনি, শুধু বলছে আব্বা হোটেলে ঝামেলা হয়েছে, আমার ডিউটি অফ হয়ে গেছে। তো আব্বা আমাকে বলতেছে যে তুই কি এখানে থাকবি, এখানে থাকে কাজ খুঁজবি না বাড়িতে যাবি?
তাই আমি বললাম যে আব্বা অনেক দিন হয়ে গেছে বাড়িতে যাই না, কারণ হোটেলে যারা চাকরি করে এটা কিন্তু ওরা জানে হোটেলে চাকরিগুলোতে সময় পাওয়া যায় না, মানে আপনি ছুটি পাবেন না। তো আবার বললাম যে আপা অনেক দিন হয়ে গেল বাড়িতে যাই না, তা কয়টা দিন বাড়িতে থাকি, আর এদিক দিয়ে আপনি আর আমার ওর কথা বললাম যে আমার ছোট ভাইয়ের নাম ছিল হৃদয়, আপনি আর হৃদয় মিলে দেখেন কোথাও কোনো একটা ভালো চাকরি হয় কিনা, হলে আমি চলে আসবো। যদিও আব্বা বলছিল যে তুই টেম্পারারি এই হোটেলে কাজ শুরু কর, তা আমি বললাম যে আমি এত বড় একটা চাইনিজ হোটেলের ক্যাপ্টেন ছিলাম, এখন আমি ভাতের হোটেলে চাকরি করবো, এটা আমি পারবো না। বাড়িতে চলে গেছি, আমি 2 দিন পর্যন্ত ফোন খুলি নাই, রাগ করেই ফোন অফ করে রাখছি। 2 দিন পরে ফোন চালু করার সঙ্গে সঙ্গে মানে আমি ফোনটা অন করলাম আপনার দিনের বেলায়, সকালবেলা ফোনটা অন করার সঙ্গে সঙ্গে আমার নাম্বারে কল, এবং কলটা বিধি দিয়েছে। কলটা ধরি না ও কল দিয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, আমার কাছে মনে হচ্ছে 50টার উপরে কল দিছে। একটা পর্যায়ে খুব বিরক্ত হয়ে তখন কলটা রিসিভ করছি। রিসিভ করার পরে বললাম কী হয়েছে, পরে আমাকে বলতেছে যে সুমন তুমি কোথায়, আমি বললাম জাহান্নামে। বলে সুমন প্লিজ আমি তোমার সাথে 1 মিনিট কথা বলি, তুমি বলো তুমি কোথায়, সুমন প্লিজ, কান্না করতেছে। আমি বললাম যে আর কত ক্ষতি করবো আমারে, আমি তোমাকে বলছিলাম যে আমরা নিম্নবিত্ত পরিবারের সন্তান, আমার আব্বা বেশ গরিব একজন মানুষ, আমাদের তেমন কিছুই নেই, তা এরপরে তুমি আমার সঙ্গে এই কাজটা কেন করলা, আমার সঙ্গে এই কাজটা তুমি কেন করলা, তুমি আমার চাকরিটা কেন খাইলা। ও তখন বলতেছে যে সুমন আমি সব কিছু বুঝতেছি, আমি শুধু তোমার সঙ্গে একটা বার দেখা করতে চাই, তুমি জাস্ট কোথায় আছো এটা বলো। আমি বললাম তোমার হাজব্যান্ড তো আমার মেরেই ফেলতো, আল্লাহর কি হুকুম। ও বলে আমি সব জানি, আমার তোমার কিচ্ছু বলা লাগবে না, আমি সব জানি তোমার সঙ্গে কি হয়েছিল না হয়েছিল এই সবই আমি জানি, আমাকে তোমার কোনো কিছু মেনশন করার দরকার নেই, শুধু বলো তুমি কই আসো। আমি বললাম আমি চলে আসছি, ওখান থেকে বের করে দিচ্ছি, আমি আমার গ্রামে চলে আসছি। বলো তোমাদের গ্রাম কোথায়, আমি তখন বলছি যে অমুক জায়গায়, এবং এইটা বলার প্রায় 2 ঘন্টার মাথা আমাদের এলাকায় চলে আসছে, আমাদের উপজেলাতে চলে আসছে। আইসা আমাকে ফোন দিয়ে বলতেছে যে সুমন আমি তোমাদের উপজেলাতে আছি, অমুক রেস্টুরেন্টে তুমি আসো। আমি বললাম যে তুমি এখানে আসছো কেন, আমি তো তোমার সঙ্গে দেখা করবো না। ও বলে সুমন প্লিজ তুমি একটা বার আসো, আমার সঙ্গে একটু দেখা করে চলে যাও, আমি তোমাকে বিরক্ত করবো না, জাস্ট একটু আসো। খুবভাবে রিকোয়েস্ট করতেছে। পরে আমি গেলাম, যাওয়ার পরে বসছি, আমার তো মুড খুবই খারাপ, মানে আমার কথা হচ্ছে আমি ওর সঙ্গে কথাই বলবো না, আমার সঙ্গে এত বড় চিটিং কেন করলো, আমাকে এত বড় ধোকাও কেন দিল, আমি কথাই বলবো না। পরে একদম ও কালো করে বসে আছে, পরে বলতেছে যে সুমন আমার সঙ্গে কি একটু কথা বলা যাবে, একটু কথা বলা কি যাবে। আমি বললাম হ্যাঁ বলো কি বলবা। তাপ করে এসে পা ধরে ফেলছে, পা ধরে কান্না করতে শুরু করছে। আমি বললাম দেখো আমার পা ধরো না, তুমি বলো কি হয়েছে। পরে বলে সুমন আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিছি। আমি মানি, বলে হ্যাঁ আমার হাজব্যান্ড যে রাতে তোমারে মারছে আমার বাসায় এসে আমাকে বলছে, এবং আমি তোমার নাম্বারে কল দিয়ে তোমারে পাইনি, আমি পরের দিনে সকালবেলা আমার হাজব্যান্ডকে ডিভোর্স করে আমি আমার বাপের বাড়িতে চলে গেছি, আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার করবো না, আমাকে ছেড়ে দিছি। ও তোমার গায়ে হাত তুলছে, আমাকে ছেড়ে দিছি। আমি তখন বললাম যে দেখো আমি আর তোমাদের এই ফ্যামিলি ঝামেলার মাঝে থাকতে চাই না, এটা তোমার ঝামেলা, তোমার হাজব্যান্ডের ঝামেলা, তোমাদের পারিবারিক ঝামেলা, সো এই ঝামেলাগুলোর মাঝে তুমি আর প্লিজ আমাকে ডাইকো না, আমি এই ঝামেলাগুলোর মাঝে থাকতে চাই না। দেখো আমি হতদরিদ্র একজন বাবুর্চির ছেলে, আমি পড়াশোনাও করি নাই, খুব কষ্টে হয়তো নিজের নামটা আমি লিখতে পারি, এইটুকুই, আমার মাঝে আর কোনো শিক্ষা নাই, আমার শিক্ষা দীক্ষা নাই, আমি অনেক গরিব, সো আমার জীবনটাকে নিয়ে তুমি আর জুয়া খেলো না। ও তখন আমাকে বলতেছে যে সুমন প্লিজ আমার কথা শোনো, আমি তো আমার হাজব্যান্ডকে ছেড়ে দিছি, এখন তোমার সঙ্গে আমার কথা বললে কি এমন সমস্যা হবে, আমি তোমার সঙ্গে একটু মাঝে মাঝে কথা বলতে পারি না, মাঝে মাঝে একটু ফোন দিলে কি তুমি আমার সঙ্গে একটু কথা বলবা না। আমি তখন বললাম যে বিধি দেখো আমার ভিতরে খুব কষ্ট, মানে আমি আসলে কথা বলবো না। ওই তখন জোর করে আমার হাতে 10,000 টাকা ঢুকিয়ে দিছে। আমি বললাম যে বিধি আমার এই টাকার দরকার, আমি টাকা নিব না। ও বলে যে না টাকাটা তুমি নিয়ে যাও, 10,000 টাকা তুমি নিয়ে যাও, যেহেতু তোমার চাকরি চলে গেছে, তোমার তো খাইতে হবে, চলতে হবে, হাত খরচের জন্য টাকা লাগবে, সো এই টাকাটা তুমি নিয়ে যাও। আমি নিতে চাই না, সো ও খুব জোর করে আমাকে টাকাটা দিয়ে দিল। তো এত জোরাজোরি করে যখন টাকা দিচ্ছে, আমি তখন টাকাটা নিয়েছি, নর্মালি টাকা নিয়েছি। এরপরও আমাকে ফোন দেয়, আমার সঙ্গে কথা বলে, আমি ওর সঙ্গে কথা বলি, মানে খুবই নর্মাল একটা লাইফে তখন চলে আসছি। এরকম করতে করতে মাঝে মাঝে আমাকে টাকা পাঠাইতো, এই সুমন তুমি নাম্বার তুমি টাকা পাঠাবো, আমি টাকা চাইতাম না, তাও জোর করে টাকা পাঠাইতো, আমাদের এলাকা আসতো, আমার সঙ্গে দেখা করতো। এরকম করে আরও কয়েকটা মাস কেটে গেছে। এই দিক দিয়ে কিন্তু আব্বা আমার জন্য ভালোই চাকরি পাইছে, আমাকে বলতেছে ভালো চাকরি পেয়েছি, করবি কিনা, চলে আয়। আমি বলছি যে আমি আর যাবো না, মানে যাবো না বলতে কি ভাই, ওই সময় আমি বিথের কাছ থেকে বেশ ভালো সাপোর্ট পাচ্ছিলাম, ও টাকা দিয়েছিল, ও টাকা দিয়ে চলতেছিলাম, কোনো রকমের সমস্যা নাই, কোনো অভাব নাই, তো আমি কেনই বা এখন আর যাবো। এই জন্য আমি আর আব্বার কাছে গেলাম না, আমি এখানেই পড়ে আছি। ও টাকা দিতেছে একরকম, ওর টাকা দিয়ে মজা মাস্তি করে তখন আমার দিন আর রাতগুলো কাটতেছে, খাইতেছি, ঘুরতেছি, ফিরতেছি, মানে সব দিক থেকে আমি তখন খুবই পারফেক্ট একটা লাইফ আসছি। এই করে ওর সঙ্গে রাত জেগে ফোনে কথা বলি, এবং এমন করতে করতে একটা পর্যায়ে নিজে আমাকে প্রস্তাব দেয় যে
সুমন, তুমি যদি কিছু না মনে করো, তুমি যদি রাজি থাকো, আমি যদি আমাকে বিয়ে করো, তাহলে আমি তোমার কাছে বিয়ে বসতে চাই। কারণ যেহেতু আমি আমার প্রথম হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছি, তো আমার ফ্যামিলি এখন আমাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, এবং তারা সিদ্ধান্ত নিয়ে নিছে যে তারা আমাকে বিয়ে দিবে। খুব ভালো ভালো বিয়ের প্রপোজাল আমার জন্য আসতেছে। তো যেহেতু আমি তোমার সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলি, তোমার মাঝে আমার একটা ইমোশন কাজ করে, একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে। হোপফুলি হচ্ছে আমি চাই যে তুমি আমাকে বিয়ে করো, আমরা একটা সংসার করি। আমি চাই না যে আমার এই জীবনে আমি নতুন করে কারোর সঙ্গে জড়াই। এখন আমি নতুন করে কারোর সঙ্গে আমার বিয়ে হবে, আমি সেই লোকের কাছে গিয়ে তোমার সঙ্গে কথা বলবো। এক পরকীয়ার জন্য আমার প্রথম সংখ্যাটা ভেঙে গেছে, তোমার অনেক কষ্ট পাইতে হয়েছে। আমি এই পরকীয়ার জীবন আর চাই না। আমি তখন বললাম যে ঠিক আছে, তুমি এরপর যাকে বিয়ে করবা তার কাছে গেলে আর আমার সঙ্গে কথা বললো না। ও বলে, এটা তুমি বলতে পারলা? এটা তুমি কেমনে বললা? আজকে এতগুলো দিন তোমার সাথে আমার সম্পর্ক, আমি কি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো? নতুন একটা মানুষকে পেলে কি আমি তোমাকে ভুলে যেতে পারবো সুমন? এটা কি সম্ভব? ও, আমি একটা বিবাহিত মেয়ে দেখে তুমি আমাকে বিয়ে করবা না? আমি গরিব, আমি বিবাহিত, এই জন্য আমাকে বিয়ে করবা না? আমি তখন বললাম, দেখো, একটা মানুষের বিয়ে হইলে যা হয় তার কোনোটাই তোমার সঙ্গে আমার হওয়ার বাকি নেই, আমাদের মাঝে সবই হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে যে তুমি আমার ফ্যামিলির সম্বন্ধে কতটুকু জানো। আমি যতটুকু জানি যে তোমার ফ্যামিলি বেশ ভালো একটা ফ্যামিলি, তোমরা একটা ভালো ফ্যামিলিতে আছো, এবং তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো। সো আমাদের ফ্যামিলিতে কিচ্ছু নাই, আমরা একেবারেই গরিব, আমাদের ঠিকমতো থাকার একটা ঘরও নাই। সো আমি তোমার কোথায় রাখবো? তুমি আমার সঙ্গে যে থাকবা, কোথায় থাকবা? ও তখন আমরা বলতেছি, সুমন দেখো, আমি তোমাকে ভালোবাসি, সুতরাং আমি যদি তোমার সঙ্গে থাকি, একদিন তোমার ভাগ্যের পরিবর্তন আমি নিজেই ঘটাবো। কিন্তু একরকম আমার সঙ্গে আমাকে বিয়ে করার জন্য খুব আকুতি মিনতি করতেছে। তা আমিও তখন একটা পর্যায়ে চিন্তা করলাম যে ওর সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কথা বলি, আমার মাঝেও একটা ভালো লাগা কাজ করে, এবং সব কিছু মিলিয়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমি এই বিয়েটা করবো। তো প্রথম দিকে আমার মা আমাকে বিয়ে করানোর জন্য খুব টানাই ফানাই করতেছে, বিয়ে করাবে, মেয়ে দেখতেছে। আমারও ইচ্ছে যে তত দ্রুত বিয়ে করে ফেলতে পারি, কারণ আমার আম্মাও এরকম ঘরের মধ্যে একা একা থাকে, তারও ভালো লাগে না। একটা বউ হইলে তারও সময়টা ভালো কাটে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি রাজি। তারপরে পারিবারিকভাবে না, বিথির পরিবার রাজি না। আমাদের পরিবার সম্বন্ধে যখন জানতে পারছে আমার আব্বা, আমি বা আমাদের গোটা ফ্যামিলি জানার পরে বিথির আব্বা টোটালি মানা করে দিচ্ছে। কারণ বিথির জন্য আরও ভালো ঘর আছে, তারা চাইলে আরও ভালো করে বিয়ে দিতে পারে, এবং তারা আরও ভালো করে দিবে না। এখন আরও ভালো করে দিবে, বিথি বিয়ে বসবে না। এই জন্য বিথির আব্বা একরকম বিথির উপরে রেগে গেছে, রেগে গিয়ে বললো যে তোর বিয়ে তুই বস, আমি তোর বিয়ে দেবো না। তো এরপরেই বিথি সম্পূর্ণ ফ্যামিলির এগেনস্টে গিয়ে ফ্যামিলিকে ছেড়ে আমার কাছে চলে আসছে এবং আমাকে বিয়ে করছে। তো বিয়ে করার পরে আমাদের বাড়ির মধ্যে আছে, আমরা তখন চলতেছি, ফিরতেছি, খাইতেছি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন তারা বললাম যে এভাবে তো বাড়িতে থাকাটা ঠিক হবে না, আমি দেখি কোনো একটা হোটেলে চাকরি পাই কিনা। এই করতে করতে আমি আরেকটা হোটেলে ওয়েটারে চাকরি পাই। তো ওয়েটারের চাকরি ওখানে করি, এবং করার পরে বিথির কয়েকদিন গ্রামে আমার সঙ্গে রাখি। যখন আমার ওয়েটারের চাকরিটা শহরে হয়ে যায়, আমি তখন বিথিকে গ্রাম থেকে শহরে নিয়ে যাই। এরপর ও শহরে আমার সঙ্গেই আছে। এই করে কয়েকটা মাস কেটে গেল। ও তখন বলতেছে যে দেখো, তুমি একটা হোটেলে চাকরি করো, কয় টাকায় বা বেতন পাও? এবং আমি যখন সবাই আমার সঙ্গে খারাপভাবে কথা বলে, আমার হাজব্যান্ড কিছু করে না, আমার হাজব্যান্ড হোটেলে চাকরি করে, এটা সবাই একটু খারাপ চোখে দেখে। হোটেল লাইন আর মোটর লাইন, এই লাইনের মানুষগুলোকে তো সবাই একটু ছোটো চোখেই দেখে। তুমি হোটেলে চাকরি করো, ভালো টাকায় বেতন পাও, সুন্দর লাইফ লিড করতেছ, কিন্তু বাইরের মানুষরা বলে যে তোর জামাই হোটেলে চাকরি করে, হোটেলের মেসি আর হোটেল বয়, এগুলো বলে। আমার এগুলো শুনতে ভালো লাগে না, আমি চাই তুমি বেটার কিছু একটা করো। আমি তখন বললাম যে আমি বেটার কি করব, আমার কাছে বেটার কি আছে, আমি বেটার কি করতে পারি? ও তখন আমাকে বলে যে তুমি কোনো একটা ব্যবসা করো বা অন্য কিছু করো। আমি বললাম, বিধি, ব্যবসা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, আর আমি কোনো ব্যবসার টেকনিক জানিও না। আর যদি ব্যবসা করতে আমি শুধু হোটেল লাইন সম্বন্ধে জানি, একটা হোটেল দিতে পারি, আর একটা হোটেল দিতে অনেক টাকার প্রয়োজন, আমি এত টাকা কোথায় পাবো? ও তখন আমাকে বলতেছে যে আচ্ছা একটা কাজ করো, তুমি যদি বিদেশে চলে যাও। হঠাৎ করে আমার বলতেছে। আমি বললাম যে বিদেশ চলে যাব, আর বিদেশকে আমি এমনি যেতে পারবো? বিদেশ যেতেও তো অনেক টাকা লাগে, তো আমি বিদেশ যাওয়ার টাকা কোথায় পাবো? ও তখন আমার বলতেছে যে আমি যদি তোমার বিদেশ যাওয়ার টাকাটা ম্যানেজ করে দিই, তাহলে কি তুমি বিদেশ যাবা? তা আমি যতটুকু জানি ওর কাছে কিচ্ছু নাই, ওর কাছে ক্যাশ ক্যাবিলিটি যা ছিল সবই আমাকে দিয়ে দিছে। আমাদের বিয়েতে খরচ হয়েছে বা এমনি সামনে শেষ হয়ে গেছে, ওর কাছে কোনো টাকাই নেই। তো আমি বললাম যে আমি তো জানি তোমার কাছে কোনো টাকা নাই, তুমি এখন টাকা আমার কোথেকে দিবা? পরে বলে, আমার মামার সঙ্গে কথা বলছিলাম, আমি আমার মামার কাছ থেকে কিছু টাকা নিব এবং সেই টাকাটা তোমার দিব, এটা দিয়ে তুমি বিদেশ চলে যাও। তো যেহেতু এরকম করে জানাইলো, আমি তখন আমার আব্বারে বললাম, মারে বললাম। আব্বা আমারে বলার পরে তারা বলতেছে, বৌমা তো ভালোই বলছে, সে তো খারাপ বলে নাই, এবং তোরও তো বিদেশ চলে যাওয়া দরকার, হোটেলে চাকরি করে কতদিন কি করবি, এভাবে কিভাবে সংসার চলবে, তাই ঠিক আছে তুই বিদেশ যা।
তো এই কথা বলার পরে আব্বা আম্মাও তখন রাজি হলো। সবাই রাজি হওয়ার পরে আমি তখন এই বিথির কাছ থেকে টাকা নিলাম। এই টাকাটা মূলত ওর মামার কাছ থেকে নিছে। ওর মামার কাছ থেকে টাকাটা নিছে, তো ওর মামা ওরে খুব বেশি টাকা দেয় নাই, অল্প কিছু টাকা দিছে। ওই সময় প্রায় 3 লাখ টাকার মতো দিছে। এখন ভাই 3 লাখ টাকা দিয়ে তো বিদেশ আসলেই খুব স্বপ্নের বিষয়। 3 লাখ টাকা দিয়ে কি আর বিদেশ যাওয়া যায়? এর মাঝে আব্বা হঠাৎ করে আমার একটা প্রস্তাব দিল। আব্বা যে হোটেলে চাকরি করে ওই হোটেলে আব্বার এক বন্ধু আছে, আব্বুর সঙ্গে হোটেলে কাজ করতো, ওইখান থেকে সে বিদেশ চলে গেছে, সে নাকি ওমানে গেছে। তো বললো যে ওমানে 3 লাখ টাকার ভিতরে ভিসা হবে। আমার আব্বা বলতেছে যে আমার বন্ধু আছে ওই হোটেলে চাকরি করে এবং তোরে হোটেলের কাজ দিব, 3 লাখ টাকার মধ্যে হবে। আমি তখন বললাম যে আলহামদুলিল্লাহ, যেহেতু বাংলাদেশে আমি হোটেলে কাজ করছি, তাহলে ওমানে গিয়ে আমি হোটেলে কাজ করবো, এটা তো আমার জন্য ভালো, এটা তো আমার জন্য খারাপ না। তাইলে পরে ঠিক আছে, আমি আব্বুর সঙ্গে হোটেলের মানে আব্বুর বন্ধুর সঙ্গে আমি হোটেলে কাজ করবো। আমি তখন রাজি হলাম। পরে 3 লাখ টাকার মধ্যে পাসপোর্ট টাসপোর্ট করে মোটামুটি কিছু টাকা গেছে। আমাদের ফ্যামিলির কিন্তু কোনো সাপোর্ট নাই। আমার আব্বা যে চাকরি করে তখন পর্যন্ত কিন্তু আমার বোনের ঋণ শোধ হয়নি। আমার আম্মার চিকিৎসা হয়েছে, আমার আম্মার চিকিৎসার টাকা এখনও মানুষ পাবে। আমার বোনের বিয়ে হয়েছে, আমার বোনেরটা এখনও মানুষ পাবে। মানে এখনও কিন্তু আমাদের ফ্যামিলির ঋণ শেষ হয়নি। আমরা চাকরি করতেছি কিন্তু আমরা টাকা রাখতে পারি না। তো যাই হোক, এরপরে আব্বু কথাবার্তা বললো তার বন্ধুর সঙ্গে, তিনি তখন আমার ভিসার ব্যবস্থা করলো। আমি তখন ওমানে চলে গেলাম। তো যাওয়ার সময় বিথিরে আমি আমার আব্বা আম্মার কাছে রেখে গেলাম, মানে আমার মায়ের কাছে রাখলাম গ্রামে। আমার আম্মার সঙ্গে ও থাকবে। ও ভাই খুবই মডার্ন একটা মেয়ে, শহরে চলাফেরা করা, দেখতে সুন্দর সুন্দর। এত মডার্ন একটা মেয়ে হওয়ার পরেও ও খুব ভালোভাবে আমার আম্মুর সঙ্গে ম্যাচ করে গেল। মানে গ্রামের মধ্যে খুব ভালোভাবে আমার আম্মুর সঙ্গে থাকলো। ওর আমি কোনো সমস্যা দেখলাম না। আমার আম্মুর সঙ্গে আমি ওকে রেখে দিন, আমি তখন ওমানে চলে গেলাম। ওমানে যাওয়ার পরে সম্পূর্ণ ভুয়া, মানে আমাকে যে কথা বলছিল, যে কাজের কথা বলছিল, আমার কিন্তু সেই কাজ দেয় নাই। আমার বলছিল হোটেলে চাকরি এবং মাস শেষে বেতন দিবে, এটা সেটা দুনিয়ার কথা বলে নিয়ে আসছে। এবং আসার পরে দেখি এটা একটা ফ্রি ভিসা, এবং ফ্রি ভিসা, আর ফ্রি ভিসা হচ্ছে বাইরে কাজ। আর কফিল আমার বাইরে কাজ করতে দেয়ও না। আমি ওখানে কাজ করলে এখানে কাজ করা যাবে না, ওখানে কাজ করলে ওখানে কাজ করা যাবে না। তাই ঘুরে ফিরে কফিল আমার নিজেই কাজ করায়। আমার বলছে ফ্রি ভিসা, হোটেলের ভিসা, কিন্তু আমার নিজেই কাজ করায়। আবার নিজে কাজ করে নিজে দেয় না বেতন, বাইরেও ছাড়ে না, নিজেও বেতন দেয় না। এবং কি সমস্ত কাজ করায় এগুলো আপনাদের কী বলবো, মানে বলার মতো কিছু নাই। আপনি হয়তো বুঝবেন, মানে আমাদের গ্রামের বাড়িতে যেরকম মানুষ গরু পালে যে ঘাস কাটে, মানে ঘাস খাওয়ায় গরুরে, ওখানে বলে মানে আপনার তামাক, এরকম একটা নাম বলে। তা ওই ঘাসগুলো আমাকে তখন কাটায়। আমি তো জীবনে কখনো গ্রামের কাজ করি নাই, আমি গ্রামের কাজ করতে পারি না। ধানের কাজ, এই সমস্ত কাজ আমি, মানে ধান কাটার কাজ বা এই সমস্ত কাজ তো আমি পারি না। তা আমাকে তখন এই ঘাস কাটার কাজে লাগিয়ে দেয়। আমি বলছি এই কাজ আমি পারবো না, এই কাজ আমি করবো না। তারপরেও তারা আমাকে একরকম জোর করে আমাকে ওই কাজগুলো করাইতো। এরপরেও ফ্যামিলির কারণে কষ্ট করে করতাম, কিন্তু মাস শেষে বেতন দিত না। বেতন পাইতাম না ভাই। এত অভাবে পড়ে যাই, আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। খুব অভাবে পড়ে যাই। এবং অভাবে পড়ে শেষ পর্যন্ত বিথি আমার বলে কিছু টাকা দিলে, মামা টাকা চাইতেছে, মামার কিছু টাকা দেওয়া দরকার, যদি পারো কিছু টাকা দাও, আমরা বলে। আমি বললাম যে আমি যেখানে কাজ করি হয়তো মালিক আমার বেতনই দেয় না, আমি তো বেতনই পাই না, নিজে খাবারের টাকাই নিয়ে তো আমি দেশে টাকা পাঠাবো কোত্থেকে। ওই তখন বলে তাও দেখো না কিছু একটা করা যায় কিনা। এরকম করতে করতে আমি মোটামুটি কিছু টাকা পয়সা ইনকাম করছি, একটা ভালো অবস্থানে আসছি। মানে ওইখান থেকে আমি ছুটে আরেকটা কাজে চলে গেছি, মানে আরেকটা মাজরায় চলে গেছি। ওইখানে গিয়ে কিছু টাকা পাইছি, কিন্তু টাকাটা আমি ভিতরে দিইনি। গোপনে গোপনে আমার মা আর আমার আব্বা আমারে বুদ্ধি দিল যে একটা কাজ কর, এখন আর ভিতরে টাকা দেওয়ার দরকার নেই, ওর মামার কাছ থেকে ও টাকা নিছে, এই টাকাটা না দিলেও হবে, তুই যদি পারস তোর ছোটো ভাইটারে লাইন কর। আমার মা আর আমার আব্বা মিলে আমার এই বুদ্ধিটা দিল যে তোর ছোটো ভাইটারে একটু লাইন কর, ভিতরে এখন আপাতত টাকা দেওয়ার দরকার নেই, তুই বন্ধ রাখ। তা আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে ছোটো ভাইটার একটু লাইন করি, কারণ ওর একটা লাইন হওয়া দরকার, ওর একটা লাইন করা দরকার। আমি তখন নিজে তো টাকা পয়সা কিছু ইনকাম করি, মানুষের কাছ থেকে কিছু নিই। এবার ছোটো ভাইয়ের জন্য একটা ভিসা কিনি, মানে হৃদয়ের জন্য একটা ভিসা কিনি। ভিসা কিনে আমি হৃদয়কে খুব ভালো একটা, মানে হোটেলের একটা ডিউটিতে আনি। একটা ক্যাফেটেরিয়া ছিল, ক্যাফেটেরিয়ার মধ্যে নিয়ে আসি। এবং ক্যাফেটেরিয়াতে আনার পরে ও বেশ ভালোভাবেই ডিউটি করতেছে, কোনো সমস্যা নাই, ইনকাম করতেছে। তো ও যেহেতু কামের কিছু করতেছে, আমি তখন আস্তে আস্তে করে ভাবতেছিলাম যে আমি আরও ভালো কিছু করতে পারি কিনা। ভিসের কিন্তু টাকা দিই নাই, আর আমি যে আমার ছোটো ভাইরে নিয়ে গেছি এটাও আমি ভিতির কাছে বলি নাই। আমার আব্বা মা বলছে আমরা চারদিক থেকে ঋণ করছি, ঋণ টিন করে আমরা হৃদয়ে পাঠাইতেছি, আমাদেরকে সুমন 1 টাকাও দেয় নাই। আমিও কিন্তু বিসির কাছে বলি নাই যে ছোটো ভাইরে আনার জন্য যে আমি সম্পূর্ণ টাকা দিছি। আর বিটু এটা নিয়ে কোনো সময় আমার সঙ্গে ঝগড়া করে নাই, কোনো সময় আমাকে জিজ্ঞেসও করে নাই চাপ দিয়া যে আদৌ কি তোমার ছোটো ভাইয়ের টাকা তুমি দিছো না তোমার আব্বা মা দিছে। আমি একবার বলছি আমি দিই নেই, শেষ। ও দ্বিতীয় আর কোনো কথা বলে নাই। এইভাবে দীর্ঘদিন কাটার পরে একদিন হলো কি, আমার কুমিল্লার একটা বন্ধু ছিল, এই কুমিল্লা একটা বন্ধু, ওই ওর বাসায় আমাদের দাওয়াত দিছে। বাসায় দাওয়াত দিছে, আমরা তো গ্রামে থাকতাম, গ্রাম সাইডে, ও শহরে থাকতো।
তো শহরের সাইডে থাকতে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে বলতেছে যে এমনি এমনি যাওয়ার জন্য ওর বাসায় গেছে। তো ওর সঙ্গে আমার আগ থেকেই পরিচয়। পরিচয় বলতে পাকিস্তানি একটা ভাইয়ের মাধ্যমে পরিচয়। আমি যেখানে মাজারায় কাজ করি সেখানে একটা পাকিস্তানি ভাইয়ের মাধ্যমে পরিচয়। ওর বাসায় গেলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম। মাস্কাট শহরে ছিল ওর বাসা, আর আমরা যে জায়গাটাতে, ওটার নাম ছিল সোহার। তো মাস্কাট থেকে তখন আমরা খাওয়া দাওয়া করে রাতের বেলা আমি বললাম যে ভাই আমি চলে যাব। তো চলে যাবো বলার পরে উনি বলতেছে যে আমার একটা টিফিন বক্স দিছে, বললো যে ওখানে পাকিস্তানি ভাইয়ের জন্য কিছু খাবার দিছি, এই খাবারগুলো পাকিস্তানি ভাইয়েরে দিও। তো যেহেতু নর্মালি আমি খাইছি, বাসায় রান্না বান্না হয়েছে, তা পাকিস্তানের জন্য দিছি, আমি এটা নিয়ে রওনা দিছি। মাঝপথে আসার পরে হঠাৎ করে পুলিশের চেকপোস্ট। তো পুলিশের চেকপোস্ট, পুলিশ চেক করতেছে। আমার এই পুলিশ বলতেছে এটার মধ্যে কি? আমি বললাম যে এটার মধ্যে আমার এক ফ্রেন্ডে খাবার দিয়েছে, আরেক ফ্রেন্ডের জন্য নিয়ে যাবো। তা পুলিশ কি জানি একটা মেশিন নাকি লাগাই দিল, দেওয়ার পরে ওটা কি করে উঠছে। ওঠার পরে বলতেছে যে এটা কি খোল। তাই খুলতে বলছে, আমি তখন খুলছি। খোলার পরে এটার ভিতরে মাদক পাওয়া গেছে। মাদক পাওয়া যাওয়ার পরেই সাজিদ আমাকে হ্যান্ডকাপ পরাই দিছে। হ্যান্ডকাপ পরাই দেওয়ার পরে আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি, শুধু আমার বউরে বলছি যে আমার পুলিশে নিয়ে যাচ্ছে, আর যদি পারো হৃদয়ের সঙ্গে যোগাযোগ করো। একথা বলার পরে তখন আমার পুলিশে নিয়ে চলে গেছে, আমি তখন জেলে চলে গেছি। এবং তখন তারা হৃদয়ের সঙ্গে যোগাযোগ করতেছে, আমার ছোটো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতেছে। আমার ছোটো ভাই আইসা জেলে আমার সঙ্গে দেখা করছে। অনেক মামলা হয়ে গেছে, অনেক টাকার মামলা হয়ে গেছে। তো আমি তখন কী করবো আসলে বুঝতে পারতেছিলাম না। একরকম কারাবন্দি জীবন তখন আমার শুরু হয়ে গেল। আমি বিথির ফোন দিয়ে কান্নাকাটি করি। বিথি বলতেছে টেনশন করো না, আমি কিছু একটা করব, তুমি খুব তাড়াতাড়ি বেরোতে পারবা। আর এদিক দিয়ে আমার ছোটো ভাই আমাকে সাপোর্ট করতেছে। এই সব কিছু মিলিয়ে তখন আমি জেলে জীবন, জেলের এক অন্যরকম জীবন শুরু করি। আলহামদুলিল্লাহ, এর কিছুদিন পরে আমার ছোট ভাই আমাকে জেল থেকে বের করে আনে। এবং বের করে আনার পরে আমি তখন হৃদয়কে জিজ্ঞেস করলাম কিভাবে বের করা হলো। এই হৃদয় একটা মাসরি উকিল ধরেছিল। শুনেছিলাম আমাকে জেল থেকে বের করে আনতে প্রায় 2 লক্ষ টাকার মতো লেগেছিল। তো আমি তখন হৃদয়ে বললাম যে এই টাকা কে দিয়েছে? হৃদয় বলে আমাকে জেল থেকে বের করে আনার সম্পূর্ণ টাকা নাকি আমার বউ বিথি দিয়েছিল। তো আমি তখন বিথির সঙ্গে কথা বলি। বিথি আমাকে জানায় সে তার এক মামার কাছ থেকে টাকা নিয়ে আমাকে দিয়েছিল এবং সেখান থেকেও আমাকে বের করে আনে। তো যাই হোক, আমি জেল থেকে বের হওয়ার পরে খুব অসহায় হয়ে গিয়েছিলাম ভাই। জেলে আমার খুব কষ্টের জীবন কেটেছিল, আমার গায়েও হাত তোলা হয়। এবং জেল থেকে বের হওয়ার পর আমি কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না। তখন কিন্তু হৃদয়ের অবস্থা মোটামুটি বেশ ভালোই ছিল, খারাপ না। এরপরেও হৃদয় কিন্তু আমাকে কোনো দিক থেকে সাইড দিচ্ছিল না। যে হৃদয়কে আমি বিদেশে এনেছি এবং ওকে বিদেশে আনার পিছনে সমস্ত অবদান ছিল আমার একটা টাকাও দিল না এবং ও আমাকে কোনো সাহায্যও করতেছে না। এভাবে দিনের পর দিন কাটতেছে। আর বিথি আমাকে দেশ থেকে ফোন দিয়ে বলতেছে ওর মামা ওর কাছে টাকা চাচ্ছে, ওই যে আমাকে জেল থেকে বের করে আনতে যে টাকা লাগছিল। ওর মামা বারবার ফোন দিতেছে টাকার জন্য। বিথি আমারে বলে প্লিজ আমার টাকাটা যেভাবে হোক ম্যানেজ করে দাও, আমি তো পারতেছি না, মামা খুব ঝামেলা করতেছে। এই সের ভিতরে একদিন হঠাৎ করে একজন বাঙালির সাথে কথা বলতে বলতে, এক বাঙালি ড্রাইভার আর কি, উনি আমারে বলতেছে যে আমাদের এদিকে কোথাও কোনো বাঙালি ভালো কাজের মেয়ে পাওয়া যাবে কিনা, বা কোনো কাজের মেয়ে আছে কিনা। যদি কোনো কাজের মেয়ে থাকে বাংলাদেশ থেকে যদি ওমানে আনে, তাহলে ওই মেয়ে যে এনে দিবে তাকে 50,000 টাকা দিবে। আমি যদি বাংলাদেশ থেকে একটা কাজের মেয়ে এনে দিই তাহলে আমারে 50,000 টাকা দিবে। একটা বাঙালি হাউস ড্রাইভার আমাকে এই কথা জানাইলো। তো জানানোর পরে আমি তখন এই কথাটা ভিতরে বললাম যে ভিতরে এমন ঘটনা, এমন একটা প্রস্তাব পাইলাম, কোনো মেয়ে কি আছে তোমার পরিচিত? যদি এরকম একটা মেয়ে থাকে তাহলে আমরা এইভাবে টাকাগুলো পাবো। ভিতি তখন আমাকে হুট করে বলতেছে একটা কাজ করি, আমি তাহলে চলে আসি। আমি তখন বললাম যে এই তুমি কি বলো, তুমি চলে আসবা? ও বলে হ্যাঁ, দেখো আমি তো মামার টাকা দিতে পারতেছি না এবং খুব ঝামেলার ভিতরে আছি, এবং তুমি যে বিদেশ যাওয়ার সময় যে টাকা নিলা সেই টাকাও তো আমার পরিশোধ হয়নি। সো সব কিছু মিলিয়ে আমি খুব প্রবলেমে আছি। আমি না হয় চলে আসি, বিদেশের বাড়িতে বাসায় কাজ করব, এটা তো আর দেশের কেউ জানবে না। এবং সেখানে কাজ করে আমি আস্তে আস্তে করে সমস্ত ঋণ পরিশোধ করতে পারবো। তুমি একটা কাজ করো, বাঙালি সে ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টা আমার জন্যই ব্যবস্থা করো। তারপরে আমি অনেক চিন্তা করে দেখলাম যে বিথি যদি চলে আসে তাহলে খারাপ হবে না। এখানে দেখা যায় যে অ্যারাবিকের ঘরে কাজ আর কি, এ খুব ভালো মানুষ এবং যতটুকু শুনেছিলাম যে একটা বৃদ্ধ মহিলা দেখাশোনা করবে এবং এটা খুবই ভালো একটা চাকরি। তো সব কিছু মিলিয়ে আমি তখন ওই বাঙালির সঙ্গে কথা বললাম। কথা বলার পরে বিথির জন্য তখন ওই বাঙালির কাছ থেকে আমি ভিসা নিলাম। তো ভিসা নিলাম, আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে ওই ভিসা দেশে পাঠাইলাম এবং বিথি তখন ওমানে চলে আসে। ওমানে আসার পরে বিথি তখন ওই মহিলার সঙ্গে থাকতে শুরু করে। মহিলাটা খুব বৃদ্ধ ছিল এবং মহিলার যারা ছেলে মেয়ে আছে এরা খুব ভালো ভালো অবস্থানে আছে, প্রশাসনিক লেভেলে অনেক ভালো ভালো অবস্থানে আছে। এবং আমি যতটুকু জানি যে এই মহিলার মেয়ের জামাই সে ওমান পুলিশের রয়্যাল পুলিশের এক বড় অপদস্থ কর্মকর্তা।
তো জানার পরে এই ঘরে যখন ও গেল, মানে বিথি গেল, ওই বুড়ি বিথিকে খুব আদর করতো, বিথিকে খুব মায়া করতো, এবং বিথিও না এই বুড়ির সঙ্গে বেশ মধুর সম্পর্ক হয়েছিল। সব কিছু মিলিয়ে তখন সময়গুলো বেশ ভালোই কাটতেছিল। আমি মনে করলাম বিথিরে এনে মনে হয় আমার কপাল ফিরেই গেছে। আসলে আমি যেটাকে ইনকাম করতে পারতাম না, বিথি বেশ ভালো টাকা ইনকাম করতো। দেখা যায় ওই বৃদ্ধ মহিলাকে দেখার জন্য তার মেয়ে আসতো, মেয়ের জামাই আসতো, ছেলের বউ আসতো, যারাই আসতো তারাই বিথিকে টাকা দিয়ে যাইতো, বিথিকে বকশিস করে যাইতো, বিথিকে টাকা দিত। দেখা যায় যে বিথি অনেক ভালো টাকা ইনকাম করতেছে। এইভাবে দীর্ঘদিন কাটার পরে বিথি মাঝে মাঝে আমার কাছে আসতো, আমি যেখানে থাকতাম এখানে আসতো, আবার যাইতো। আমি মাঝে মাঝে বিথির মানে ওই মহিলার ঘরে যাইতাম, বিথির সঙ্গে দেখা করতাম, এবং মহিলাও জানতো যে আমি বিথির হাজব্যান্ড, এই সব কিছুই জানতো। এরকম করতে করতে একদিন হঠাৎ করে বিথি আমাকে বলতেছে যে তোমার একটা কথা বলি, তুমি জানবা এবং শুনলে খুব অবাক হয়ে যাবা। আমি বললাম কী কথা? বিথি আমার বলতেছে যে ওই বৃদ্ধ মহিলার কাছে অনেক গয়নাগাটি আছে, এবং সে অনেক বড়লোক, মানে বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় 50-60 লাখ টাকার মতো গয়না এই বুড়ির ঘরে আছে। শুনেই না হঠাৎ আমার চোখগুলো কপাল উঠে গেল। আমি তখন ভিতরে বললাম কি বলো, 40-50 লাখ টাকার গয়না বুড়ির কাছে আছে? ও বলে হ্যাঁ, প্রায় 40-50 লাখ টাকার গয়না বুড়ির ঘরে আছে। আমি বললাম এগুলো কোথায় আছে তুমি কি জানো? ও বলে হ্যাঁ জানি তো, এগুলো আলমারির ভিতরে আছে, মানে আলমারির ভিতরে এই গয়নাগাটিগুলো আছে। তো বিথি যখন প্রথম দিন আমাকে এই কথাটা বললো, আমি এই কথাটা খুব বেশি একটা আমলে নিলাম না। আমি জাস্ট কথাটা নিয়ে চিন্তা করতেছিলাম। একটা পর্যায়ে আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা নতুন আইডিয়া চলে আসছে। আমি বিথিরে বললাম, আমি যতটুকু জানি ওই ড্রয়ারের মধ্যেই বিথির পাসপোর্টও আছে। তাই আমি বিথিরে বললাম একটা কাজ করো, আমরা টিকিট কেটে ফেলি, তুমি আর আমি একসঙ্গে টিকিট কাটি, এবং টিকিট কাটার পরে আমরা বাংলাদেশে চলে যাব, এবং বাংলাদেশে চলে যাওয়ার পরেই তারপরে আমরা যেভাবেই পারি এই মানে বাংলাদেশে গিয়ে আমরা মানে তুমি বুড়ির গয়নাগাটিগুলো নিবা, আমরা দুজনে একসঙ্গে বাংলাদেশে চলে যাব। তো এইগুলো বলার পরে ও আমাকে বলতেছে যে না এটা করাটা মনে হয় ভালো হবে না, ঠিক হবে না। আমারে বলে, আমি বললাম আরে বোকা, এই কাজটা যদি করে ফেলে আমরা সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবো, আমাদের কোনো অভাব অনটন থাকবে না, আমরা অনেক ভালো থাকতে পারবো। এই কথাগুলো যখন আমি মনে মনে চিন্তা করতেছি এবং ভিতরে বললাম, ভিতিও একটা পর্যায়ে রাজি হলো। মানে ও আসলে একরকম রাজি হচ্ছিল না, আমি ওকে ফোর্স করে মানে বাধ্য করে রাজি করাইলাম। যাই হোক সবশেষ ও রাজি হলো। রাজি হওয়ার পরে আমার বললো যে ঠিক আছে। তখন আমি আর বিথি টিকিট কেটে ফেলি, মানে বাংলাদেশে টিকিট কেটে ফেলি, আমরা বাংলাদেশে চলে যাব। এরকম টিকিট কাটলাম এবং ভিতরে বলতেছি মানে প্ল্যানিং করে টাকাগুলো নেওয়ার জন্য। একটা তখন বিষয় হলো কি, বিথি আমরা বারবার বলতেছে যে টাকাগুলো নিতে বললে সে সর্বপ্রথম তার মামার ঋণ পরিশোধ করবে, তার মামারা টাকা দিবে, এবং আমি যেই ওমানে আসছিলাম আসার জন্য যে টাকা লাগছিল ওই ঋণ পরিশোধ করবে, মানে বারবার এগুলো আমাকে বলতেছে। এবং সে তার এর এটা করবে, ওর এটা করবে, ওর ফ্যামিলিরে টাকা দিবে, মানে এই করবে সেই করবে, এরকম বিভিন্ন কথা আমারে বলতেছে। কথাগুলো শুনতে শুনতে আমার কাছে মনে হলো যে আমি এই গয়নাগাটিগুলো বাংলাদেশে গেলে এর প্রায় অর্ধেক টাকাই তো বিথি নিয়ে যাবে, এবং বিথি অর্ধেক টাকা নিয়ে যাবে। আমার ভিতর তখন এই জিনিসটা চলে আসছে। আসার পরে ভাই হঠাৎ করে একটা খারাপ চিন্তা আমার মাথায় চলে আসে। খারাপ চিন্তাটা কি আমি আপনাকে বলি, আমি আমার ছোটো ভাইকে তখন একসাথ করি। ছোটো ভাইকে একসাথ করার পরে আমার ছোটো ভাইয়ের সঙ্গে আমি বিষয়টা তখন আলাপ করি। আলাপ করার পরে আমার ছোটো ভাইকে আমি বলি যে আমি চাচ্ছি না যে বিথিরে কিছু একটা করে যাইতে, মানে ওমানে আমি বিথিরে দেশে নিতে চাচ্ছি না। কারণ হচ্ছে এমন এমন ঘটনা, আমি একাই চলে যাব, বিথি যদি গয়নাগাটিগুলি নিয়ে বেরোতে পারে তাহলে আমি একাই চলে যাব, আমি বিথিরে নিব না। তো এই কথা বলার পরে আমার ছোটো ভাই তখন হঠাৎ আমার একটা আইডিয়া দিল যে ভাই আমার পরিচিত একটা পাকিস্তানি আছে, ও বিভিন্ন কাজের মেয়েদেরকে কিনে, ধরেন অনেকেই কোনো কাজের মেয়ের সঙ্গে প্রেম করে, এবং প্রেম করে বের করে আনার পরে মানে প্রেমের কথা বলে বের করে এনে ওই পাকিস্তানির কাছে বিক্রি করে দেয়। এবং আমি যতটুকু জানি ও অনেক ভালো টাকায় মেয়েকে কিনে। আর ভাবি যেহেতু দেখতে শুনতে খুবই সুন্দরী, তাহলে মোটামুটি ভাবিরে কিনলে অনেক ভালো টাকাই দিবে। আমি তখন বললাম তুই শিওর তো? আমার ছোটো ভাই বলে হ্যাঁ ভাই আমি 100% শিওর। তখন আমি পাকিস্তানির সঙ্গে কথা বলি, কথা বলার পরে আমি বিথির ছবি তখন ওই পাকিস্তানিকে দেখাইলাম। দেখানোর পরে পাকিস্তানি তখন আমাকে একটা অ্যামাউন্ট ধার্য করলো, যা বাংলাদেশি টাকায় প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি। আমার মাথায় তখন চলে আসলো যা খেলা জমে গেছে। আমি বিথিরে যদি বাংলাদেশে নিয়ে যাই তাহলে আমি যে গয়নাগাটিগুলো নিয়ে যাব তার প্রায় অর্ধেক পরিমাণ টাকা আমার বিথি নিয়ে যাবে। আর আমি যদি ভিতরে না নিয়ে যাই তাহলে উল্টা ভিতরে বিক্রি করে বাংলাদেশে যাওয়ার সময় আমি 5 লাখ টাকাও পাইলাম, এবং আমার সমস্যার সমাধান হয়ে গেল। এর ভিতরে আমার ছোটো ভাই আমার জানাইলো, মানে হৃদয় জানালো যে ভাই আপনি তো এত গয়নাগাটি নিয়ে এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না, আপনি এয়ারপোর্ট পার হইতে গেলেই তো ধরা খেয়ে যাবেন, এত গয়নাগাটি নিয়ে তো আপনি যেতে পারবেন না। আর আমি তখন বললাম তাহলে কি করা যায়?
আমার ভাই তখন আমার বুদ্ধি দিল, আপনি একটা কাজ করেন, টিকিট যেহেতু কেটে ফেলছেন, আপনাকে ভাবিয়ে বিক্রি করে দেন। ভাবিয়ে বিক্রি করে দিয়ে যে টাকা হবে এবং আপনার কাছে যাটা আছে তা দিয়ে আপনি চলে যান, গয়নাগুলো আমার কাছে দিয়ে যান। আমি বললাম তারপর? ও বলে তারপরে আমি এই গয়নাগাটিগুলো আমি আস্তে আস্তে করে দেশে পাঠিয়ে দিব। এই লোক ওই লোক এমনি সেমনি আস্তে আস্তে দেশে পাঠাবো এবং এরপরে গয়নাগাটিগুলো আমি পাঠানোর একটা ব্যবস্থা করব। তো আমার ছোটো ভাই যেহেতু ভালো একটা অবস্থানে চাকরি করে, আমি তখন আমার ছোটো ভাইয়ের সঙ্গে বললাম যে ঠিক আছে, তাহলে এইটাই করা যায়, এইটা করি, এইটাই ভালো হবে। দেন আমার ছোটো ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করলাম। আমাদের ফ্লাইট ছিল বৃহস্পতিবারে বিকেল 4টা বাজে আমাদের ফ্লাইট। তো বুধবারে রাতের বেলায় আমি বিথিরে বললাম যে আজকে রাতেই তোমার অপারেশন করতে হবে। বিথি আমাকে বললো যে দেখো, এখান থেকে গয়নাগাটিগুলো নেওয়া বুধ আর বৃহস্পতিবারের বিষয় না। আমি সবসময় এর চাবি আমার কাছে থাকে, ডয়ারের চাবি আমার কাছে থাকে, আলমিরার চাবি থাকে, আমি ওখান থেকে যে কোনো সময় গয়নাগাটি নিয়ে নিতে পারবো। এখানে আমাদের এত প্ল্যানিং করার কিছু নাই। আমি বললাম তারপরেও তুমি যেভাবেই পারো এটা ভালোভাবে করো। এবং বিধি তখন করলো কি, এই তালা খুললো এবং খুলে প্রায় শেষ রাতের দিকে গয়নাগাটিগুলো সব ম্যানেজ করে ফেললো। আমাকে ফোনের মাধ্যমে জানাইলো যে আমি সব কিছু ঠিকঠাক করে ফেলছি, এখন দেশে আসার পালা। তো এই কথা বলার পরে সকাল আমরা যখন ফ্লাইট হবে তার প্রায় 4 ঘন্টা আগে, 4 থেকে 5 ঘন্টা আগে আমি বিধিরে বললাম তুমি রেডি হয়ে যাও। বিধি তখন ওই মহিলারে বললো সে একটা কাজে যাবে। এই কথা বলে মহিলারে ঘরে রেখে বিধি বেরোলো। বের হওয়ার পরে আমি তখন গয়নাগাটিগুলো আমার কাছে নিলাম। আমার কাছে নেওয়ার পরে এমন যাচ্ছি হঠাৎ করে আমি ভিতরে বললাম যে আমরা একটা জায়গায় যাব, একজন পাকিস্তানি ভাইয়ের সঙ্গে দেখা করব, অনেকদিন ধরে ওনার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে, তার সঙ্গে দেখা করে আমরা চলে যাব, যেহেতু আমার ফ্লাইটের এখন অনেক সময় আছে। বিথি আমারে বলতেছে না, এটা করা মনে হয় ঠিক হবে না, কারণ যদি কোনো না কোনোভাবে বুড়ি টের পেয়ে যায়, বুড়ি যদি আলমিরা খোলে না পায়। আমি বললাম দূর, কোনো ঝামেলা হবে না, তুমি চিন্তা করো না। এই কথা বলে পাকিস্তানের বিল্ডিংয়ে গেলাম। পাকিস্তানের সঙ্গে আমার আগেই কথাবার্তা ফাইনাল এবং সেখানে যাওয়ার পরে বিধিকে দিলাম, একটা রুমে নিয়ে গেছি। রুমে যাওয়ার পরে আমার ছোটো ভাই তখন পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে দিয়েছে, যেহেতু আমরা মাল নিয়ে আসছি, সো পাকিস্তানে টাকা দিয়ে দিয়েছে। টাকা দেওয়ার পরে আমি ভিতরে বললাম বিধি তুমি এখানে একটু বসো, আমি আসতেছি। ও তখন আমার বলে আমার খুব ভয় লাগতেছে, তুমি কই যেতে আসো? আমি বললাম আরে আমি যাবো, আর তুমি একটু বসো। এটা বলে আমি তখন বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ে পাকিস্তানের ইশারা দিলাম যে আগে হাতের মোবাইলটা যাতে নিয়ে আনে, কারণ মোবাইল থাকলেও যে কোনো সময় কাউকে ফোন দিয়ে ফেলতে পারে। এইটা বলে তখন ছোটো ভাই আর আমি একসঙ্গে এসে গাড়িতে উঠছি। গাড়িতে উঠে এয়ারপোর্টের দিকে যাচ্ছি আর আমি বললাম যে দেখ, এখানে গয়নাগাড়িগুলো আছে, আমি কিছু সঙ্গে নিয়ে নিছি, আমি কিছু সঙ্গে নিলাম আর বাকি সবই মাইপা ওরে দিয়ে দিলাম যে এগুলোতে আস্তে আস্তে দেশে পাঠাবি। এইটা বলেই তখন আমি এয়ারপোর্টে গেলাম এবং ফ্লাইট উঠে গেলাম। এয়ারপোর্টে গিয়ে ফ্লাইটে উঠছে, আলহামদুলিল্লাহ আমার তো আর কোনো টেনশন নাই, আমার সমস্ত টেনশন দূর হয়ে গেছে। আমি প্রথমে ঢাকা এয়ারপোর্টে আসি এবং ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে যাই এবং চট্টগ্রাম এয়ারপোর্টে যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক হলো। ইমিগ্রেশনের কাছাকাছি গেছি এবং ইমিগ্রেশনে যাওয়ার পর যখন আমি পাসপোর্টটা দিলাম এবং পাসপোর্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আমাদের বাংলাদেশি যে পুলিশ আছে সে আমরা ডাক দিল। আমি যে মহিলাটার হাতে পাসপোর্ট দিলাম ওই মহিলা পুলিশটার ইশারা দিল। ইশারা দেওয়ার পরে পুলিশ আমাকে তখন সাইডে ডাক দিয়ে বললো তোর নাম কি? আমি বললাম যে তোমার নাম কেমন? যে সুমন। তুমি সৌদি আরব থেকে আসছো? আমি বললাম যে জি। আমার তখন বলে তোমার কফিলের নাম এইটা এবং তোমার বউয়ের নাম বিথি। এগুলো যখন বলতে শুরু করলো আমি তখন বুঝতে পারলাম না এগুলো কেন তারা বলতেছে। এই কথাবার্তার মাঝে আমি হ্যাঁ হ্যাঁ করতেছি, এই সময় হঠাৎ করে এসে তখন আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেয়। আর কোনো কথা নেই, হ্যান্ডকাপ পরাই দেয় এবং হ্যান্ডকাপ করিয়ে দিয়ে আমার কাছে যে মোবাইল টোবাইল আছে সব কিছু তখন পুলিশ নিয়ে যায় এবং সেই থেকে আমাকে তখন পুলিশ থানায় নিয়ে যায়, চট্টগ্রাম থানায় নিয়ে যায়। এবং থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে তখন জিজ্ঞাসাবাদ করা হয়। আমি আসলে যখন জিজ্ঞাসাবাদ করা হয় আমি মায়েরকে খুব ভয় পাইতাম, মায়ের অনেক ভয় পাই। এবং যদিও এর আগে আমি অনেক মায়ের খেয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি মায়ের সহ্য করতে পারবো না, আমাকে খুব ভয়ও দেখায়। একটা পর্যায়ে রিমান্ডের মতো একটা ব্যবস্থা করে এবং সেখানে যাওয়ার পরে আমাকে যখন জিজ্ঞেস করে আমি সব সত্যতা স্বীকার করি যে এমন এমন ঘটনা, বলে গয়নাগাড়ি কোথায় আছে? আমি তখন বললাম যে সবই আমার ভাইয়ের কাছে আছে, আমার ছোটো ভাই হৃদয়ের কাছে আছে। এগুলো বলার পর তখন আর কি হয় না হয় আমি জানি না এবং সেখান থেকে আমাকে জেলে প্রেরণ করা হয়। জেলে পাঠানোর পরে আমার মা আমার সঙ্গে দেখা করতে আসে এবং সবাই তখন কান্নাকাটি করতেছে যে কীভাবে কী হয়ে গেল, এটা কেমনে হইলো। আসলে সবাই তখন কান্নাকাটি করে। আমি তখন সবাইকে বলে আমি ঠিক বুঝতে পারতেছি না আমার সঙ্গে কীভাবে কী হয়ে গেল। প্রায় 4 মাস পর্যন্ত আমি বাংলাদেশে জেলে থাকি। 4 মাস পরে আমার পরিবার জায়গায় সম্পত্তি বিক্রি করে খুব কষ্ট করে আমাকে জেল থেকে বের করে আনে। কিন্তু জেল থেকে বের করে আনার পরে আমি জানতে পারি ওমানের ভিতরে আমি যেদিন আমার ভাইয়ের নাম বলে দিই সেদিনই আমার ভাই হৃদয়কে পুলিশে ধরে নিয়ে যায়।
আমার ভাই হৃদয়কে পুলিশে ধরে নিয়ে যায় এবং পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরেই হৃদয়কে পুলিশ জেলে রাখে এবং বিথিকে আমি যে পাকিস্তানের কাছে বিক্রি করে আসছিলাম সেই পাকিস্তানের কাছ থেকে বিথিকে ওই যে বুড়ির চাকরি করতো বিথি, সেই বুড়ির মেয়ের জামাই যে পুলিশের বড় কর্মকর্তা ছিল রয়্যাল পুলিশের, সে হচ্ছে বিথিকে ওই পাকিস্তানের কাছ থেকে নিয়ে যায়। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ওই পুলিশে তখন মানে ওই রয়্যাল পুলিশে তখন এই বিথিকে নিয়ে তার বাসায় রাখে এবং এখন পর্যন্ত ওই বাসায় বিথি আছে। শুধু তাই নয়, বিথির অবস্থা এখন এতটাই ভালো, মানে বিথি যে মহিলা ছিল, যে বৃদ্ধ মহিলা ছিল, সেই মহিলা মারা গেছে এবং মারা যাওয়ার সময় সেই বৃদ্ধ মহিলা তার মেয়ের জামাই হাত ধরে বলে গেছে যাতে কোনোদিন বিথি কষ্ট না পায়। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এখন বর্তমানে বিথি এই ওমানের মাটিতেই এক মানে ওমানেই তার বয়স একটু বেশি আছে, সেই ওমানেই নাকি বিথিকে বিয়ে করছে এবং বিয়ে করার পরে বিথি এখন একজন শেখ মহিলার মতো ওমানের মাটিতে বসবাস করতেছে। তো সে অনেক সুখে আছে, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু ভাই আমি যেটা বলতে চাই, আমি তো অপরাধ করেছি, আমি যে অপরাধ করেছি তার তো কোনো ক্ষমা হয় না, ক্ষমার অযোগ্য অপরাধ আমি করেছি। আমার বিথির সঙ্গে আমি কথা বলেছিলাম, কথাগুলো ওকে বললাম যে আজ বহু বছর যাবৎ আমার ভাই হৃদয় জেলে পড়ে আছে। এই মামলায় হৃদয়কে জেল থেকে এখনও ছাড়েনি, দেশেও পাঠায়নি, জেল থেকেও ছাড়েনি এবং যতটুকু আমি শুনতে পাইছি ঠিক মরণ পর্যন্ত আমার ভাই হৃদয়কে জেলে রাখা হবে। এবং অনেক সময় হৃদয়কে নাকি বলা হইতেছে যে আমাকে মানে অনেকবার অনেক কিছু প্রস্তাব দেওয়া হচ্ছে, এগুলো জাস্ট না বলি আপনাকে। শুধু এটাই, আমি এখন বিথির সঙ্গে যখন কথা বলি আমি ওকে অনেকভাবে অনুরোধ করি, আমি যা করছি যেটাই করছি আমি অন্যায় করছি, আমাকে মাফ করে দাও, তুমি আমার ছোটো ভাই হৃদয়কে ছেড়ে দাও। এখন বিথি যদি চেষ্টা করে, আমি যত বাঙালির সঙ্গে কথা বলেছি, যত উকিলের সঙ্গে কথা বলেছি, সবাই একই কথা বলতেছে, বিথি যদি চেষ্টা করে তাহলে হৃদয়কে বের করে আনা বিথির জন্য খুব কঠিন কোনো বিষয় না, ও যে কোনো সময় হৃদয়কে জেল থেকে বের করে আনতে পারে। তো আমি বিথিকে একটা কথাই বললাম যে আমার ভাইকে তুমি ছেড়ে দাও, তুমি তো সব কিছুই তো, আবার এটা আমার হৃদয়ের কাছে যে গয়নাকাটি ছিল সবই কিন্তু পুলিশ নিয়ে গেছে, হৃদয়ের কাছে কিন্তু কিচ্ছু নাই। তো আমি ওরে বললাম, ওরে সারাটা জীবন তুমি জেলে রাখো, আজকে বহু বছর যাবৎ আমার ভাই জেলে পৌঁছতেছে। এদিক দিয়ে আমার পরিবারের যারা আছে তারা সবাই আমার সঙ্গে একই কথা বলতেছে, আমার অনুরোধ করতেছে, আমার সঙ্গে ঝগড়াঝাটি করতেছে, ঝামেলা করতেছে। আমি বারবার বিথিরে বলতেছি, বিথি তোমার কাছে পায়ে ধরে বলি যে আমার ভাই অন্তত হৃদয়কে ছেড়ে দাও, তোমার যদি শাস্তি দিতে হয় তুমি আমাকে শাস্তি দাও, অপরাধ তো আমি করছি, হৃদয় তো অপরাধ করেনি। তো হৃদয়কে সে জেলে পচায় মারতেছে, আর দেশের মাটিতে আমি এখনও বিয়েও করিনি এবং এক অন্যরকম মানবতার জীবনযাপন করতেছি। আপনি কি বলবো আপন ভাই জানি না, আমি হঠাৎ বিথির এক বান্ধবী আছে, মেয়েটার বাড়িও চট্টগ্রামে, মেয়েটাও হচ্ছে ওমানে থাকে, ওরা ফ্যামিলিগতভাবেই থাকে। ওই মেয়েটার মাধ্যমে জানতে পারি যে বিথি নাকি আপনার গল্পগুলো শোনে সবসময়। এবং আমিও বিথির সঙ্গে কথা বলার সময় যখন জিজ্ঞেস করেছি, সেও বললো যে বিথি আপনার গল্প শোনে। ভাই আমি আপনার কাছে আমার সমস্ত অপরাধগুলো স্বীকার করে করজোড়া হাত তুলে আল্লাহর কাছে যেমনি একটি বন্দা ভিক্ষা চাই, আমি তেমনি আমার ভাইয়ের জীবন ভিক্ষা চাইছি। ভাই আপনার মাধ্যমে বিথিকে শুধু এটাই বলতে চাই, যদি শাস্তি দিতে হয় তো আমাকে দাও, আমার ভাইকে ছেড়ে দাও। আপনার কাছে অনুরোধ করব, আপনি বিথিকে অন্তত বুঝিয়ে একটু বলবেন ও যেন আমার ভাইকে জেল থেকে মুক্ত করে। আমার ফোন নাম্বার এইটা, এবং যদি পারেন ভাই আপনার ঠিকানাটা একটু দিবেন, আমি আপনার সঙ্গে দেখা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত চট্টগ্রামের ভাই মোহাম্মদ সুমনের জীবনের হৃদয় বিদারক এই বাস্তব গল্পটা শোনার জন্য।